এই মেয়েকে আমি কোনোভাবেই এই বাড়ির বউ হিসেবে মানব না। একে তো বয়সে ধারী, তার উপর আমাদের ছোট ছেলের ঘাড়ে চেপে বসেছে। এটা কি মগের মূল্য পেয়েছো তোমরা? আপা, আপনি একটু শান্ত হন। মেহমানরা এখনো সব যায়নি, বাইরে থেকে সবাই শুনছে। পরিবারের সম্মানটা তো অন্তত রাখবেন। সম্মান? সম্মান তো এই অপদার্থ ছেলেটা নিজেই মাটিতে মিশিয়ে দিয়েছে। শুনুক সবাই, শুনুক। 19 বছরের একটা কচি ছেলের সাথে 28 বছরের একটা ধাড়ি মেয়ের বিয়ে হয়েছে। এটা কি গোপন করার মতো কোনো বিষয়? এই সিনিয়র বউকে নিয়ে আমি সমাজের মানুষের সামনে মুখ দেখাবো কি করে? রেহেনা, তুই আমাকে বল। ফুপু, তুমি এবার একটু চুপ করবে প্লিজ? যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন এসব চিৎকার করে তো কোনো লাভ নেই। মাথাটা এমনিতেই ধরে আছে আমার। তুই চুপ কর বেয়াদব ছেলে। নিজে তো নিজের জীবনটা নষ্ট করেছিস, সাথে আমাদের পরিবারের সম্মানটাও একেবারে শেষ করে দিয়েছিস। রংপুরের এত বড় একটা নাম করা পরিবার আমাদের, আর আজ তোর এই এক সিদ্ধান্তে সব শেষ হয়ে গেল। তুই আমাকে সত্যি করে বলতো আয়ান, তুই কেন এই কাজ করলি? তুই তো খুব ভালো করেই জানতি মেঘলার সাথে সাজিদের বিয়ে ঠিক হয়ে আছে, বিয়ের সব আয়োজন শেষ। তুই কেন বিয়ের আসরে গিয়ে এমন একটা কাণ্ড ঘটালি যাতে বিয়েটা ভেঙে যায়? তোর মাথায় কি ভূত চেপেছিল? আমি যা করেছি ভেবে চিন্তেই করেছি। এর বেশি আমি আর কোনো কথা বলতে পারবো না এখন। আমাকে আমার মতো থাকতে দাও। তুই এখনো মুখে মুখে তর্ক করিস আয়ান? তোর জন্য আজ জলিল আঙ্কেলের মাথা নিচু হয়ে গেছে। আমাদের পরিবারের সবার সম্মান নষ্ট হয়েছে। তুই একটা 19 বছরের বেকার অপদার্থ ছেলে, তুই কি বুঝবি সংসারের দায়িত্ব কি? তুই কি জানিস একটা মেয়ের বিয়ে ভেঙে যাওয়ার মানে কি? আপনারা সবাই আয়ানকে দোষ দিচ্ছেন, কিন্তু কেউ কি একবারও ভেবেছেন এই বিয়েটা আমি কেন মেনে নিলাম? আমার কি নিজের কোনো মতামত ছিল না? ও মা, মেয়ের অহংকার দেখো একবার। বয়স বেশি তো তাই দেমাগটাও একটু বেশি। একদম বড় বউয়ের মতো কথা বলছে, যেন আমরা সবাই ওর প্রজা। তুমি তো এই সুযোগটাই খুঁজছিলে মেঘলা, কিভাবে আমাদের এই বিশাল সম্পত্তিতে ভাগ বসানো যায়, কিভাবে এই বাড়ির কর্ত্রী হওয়া যায়, তাই না? ফুফু আম্মা, আমার বয়স 28 হতে পারে, কিন্তু আমি লোভী নই। আমার আত্মসম্মান বোধ আছে। আমাকে একটু সময় দিন, আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দিব, কিন্তু দয়া করে আমাকে এইভাবে সবার সামনে অপমান করবেন না। সময় দিয়ে কি হবে? বয়স কি আর কমবে নাকি? তুমি তো আমার বড় ছেলের বউয়ের চেয়েও বয়সে বড়। তোমাকে এখন আমি ছোট বউ মানবো নাকি সিনিয়র বউ বলে ডাকবো সেটাই তো বুঝতে পারছি না। তুমি তো সুমির বড় বোন, অথচ আজ থেকে তুমি এই বাড়ির ছোট বউ। এর চেয়ে হাস্যকর আর লজ্জার বিষয় আমার জীবনে আর একটাও আসেনি। মা, আপনারা আপুকে এইভাবে কথা শোনাবেন না প্লিজ। আপু তো আর ইচ্ছা করে এই বিয়ে করেনি। পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে আঙ্কেল বাধ্য হয়ে আপুর হাতে আয়নের হাত তুলে দিয়েছে। এখানে আপুর কি দোষ? তুই আবার ওর পক্ষ নিচ্ছিস সুমি? তুই হলি এ বাড়ির বড় বউ, আর তোর নিজের বড় বোন হলো এ বাড়ির ছোট বউ। এই সিনিয়র বউয়ের রাজত্ব আমি এ বাড়িতে কিছুতেই চলতে দেব না। তুই দেখে নিস রেহানা, এই মেয়ে একদিন আমাদের সবাইকে পথে বসাবে। তোমরা কি এবার থামবে, নাকি আমি চিরকালের জন্য এই বাড়ি থেকে বেরিয়ে যাব? সারাদিনের এই ঝড় আর ধকলের পরে সব ফালতু কথা আমার সহ্য হচ্ছে না। আমি যা সিদ্ধান্ত নেওয়ার নিয়েছি। আমার বন্ধু জলিলের পরিবারের সম্মান আর আমাদের নিজেদের মান বাঁচাতে এছাড়া আর কোনো উপায় ছিল না। তুমি তো কিছু বলবে না? তোমার আশকারাতেই ছেলেটা আজ এত বড় সাহস পেয়েছে। নিজের আপন বিয়েনকে, যে কিনা তার চেয়ে বয়সে এত বড়, তাকে বিয়ে করে ঘরে তুলেছে। তুমি বাবা হয়ে একবারও তাকে আটকালে না। যা হওয়ার হয়ে গেছে রেহানা, এখন এসব বলে কোনো লাভ নেই। মেঘলা, তুমি আয়ানের ঘরে যাও। সুমি, তোর বোনকে ঘরে নিয়ে যা। আর আয়ান, তুই আর একটা কথা বললে আমি তোকে এই রাতেই বাড়ি থেকে বের করে দেবো। একদম চোখের সামনে থেকে দূর দূর। ড্রয়িং রুমে পিনপতন নীরবতা নেমে আসে। মেঘলা ধীর পায়ে আয়নের ঘরের দিকে এগিয়ে যায়। তার বুকের ভেতর যেন 1000 টন কষ্টের পাহাড় জমে আছে। আজ তার বিয়ে হওয়ার কথা ছিল সাজিদের সাথে। কত স্বপ্ন, কত আয়োজন, কিন্তু সব এক মুহূর্তে এলোমেলো হয়ে গেল। সুমি মেঘলার পেছন পেছন আয়নের ঘরে ঢোকে।
দরজাটা বন্ধ করে দেয় সুমি। আপু তুই একদম মন খারাপ করবি না। ওরা রাগের মাথায় অনেক কথা শুনিয়েছে, তুই কিছু মনে করিস না। আমি জানি তুই কতটা কষ্ট পাচ্ছিস। আমি ঠিক আছি সুমি, তুই চিন্তা করিস না। রাত অনেক হয়েছে, তুই যা গিয়ে ঘুমিয়ে পড়। তোর নিজেরও তো বিশ্রাম দরকার। আপু আমার খুব অপরাধ বোধ হচ্ছে রে। তুই আমার বড় বোন, আর আজ তুই এই বাড়ির ছোট বউ হয়ে গেলি। আমি বড় বউ হয়ে তোকে কিভাবে ছোট বউ হিসেবে মানবো? আমার খুব কষ্ট হচ্ছে আপু। কেন এমন হলো আমাদের সাথে? সম্পর্ক কখনো বয়স বা পদবি দিয়ে মাপা যায় না সুমি। তুই এই বাড়ির বড় বউ আর আমি ছোট বউ, এটাই এখন সবচেয়ে বড় সত্যি। তোকে এটা মেনে নিতে হবে। তুই কেঁদে নিজেকে আর দুর্বল করিস না। আমি তো ভেঙে পড়িনি, তুই কেন কাঁদছিস? আয়নটা যে এমন একটা কাজ করবে আমি স্বপ্নেও ভাবিনি। ও কেন বিয়ের আসরে গিয়ে সাজিদ ভাইয়ের সাথে ওভাবে মারামারি করলো? কেন সবার সামনে বলল যে এই বিয়ে হলেও বিষ খাবে? ও কেন এমন পাগলামি করলো আপু? ওর তো তোর সাথে এমন কোনো সম্পর্ক ছিল না। আমি জানি না সুমি, ওর মাথায় কি চলছে, ও কি ভেবে এই কাজ করছে, আমি কিছুই জানি না। আমি শুধু জানি ও আমার জীবনটাকে একটা খেলনা বানিয়ে দিয়েছে। আজ আমাকে সবার সামনে হাসির পাত্র বানিয়েছে। আমি আজ ওকে ছাড়বো না। তুই এখন যা এখান থেকে, আমাকে একটু একা থাকতে দে। আপু তুই কিন্তু কোনো পাগলামি করিস না। আয়ান এমনিতেই খুব জেদি, তুই একটু মাথা ঠান্ডা রাখ। তুই যা সুমি, আমি আমারটা বুঝে নেব। সুমি চলে যাওয়ার পর মেঘলা ঘরের এক কোণে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর আয়ান ঘরে ঢোকে। তার চোখে মুখে বিরক্তির ছাপ। সে মেঘলার দিকে একবার তাকায়, তারপর কোনো কথা না বলে নিজের সোফার দিকে এগিয়ে যায়। তুমি ওখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? ফ্রেশ হয়ে নাও। সারা রাত কি এভাবেই শাড়ি পরে দাঁড়িয়ে থাকবে নাকি? তুমি আমার জীবনটা এভাবে ধ্বংস কেন করলে আয়ান? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? কেন তুমি আমার সাথে এমন একটা জঘন্য খেলা খেললে? আমি কারো জীবন ধ্বংস করিনি। আমি যা করেছি সব ঠিক করেছি। তুমি শুধু শুধু আমাকে দোষারোপ করছো। তোমার উচিত আমাকে ধন্যবাদ দেওয়া। ধন্যবাদ দেব তোমাকে? তুমি সাজিদকে মিথ্যে বলে আমার বিয়েটা ভেঙে দিলে, সবার সামনে পাগলামি করলে, আর এখন বলছো তুমি ঠিক করেছো? তুমি কি জানো তুমি কত বড় অন্যায় করেছো? আমার বাবার আজীবন কামানো সম্মানটা তুমি এক নিমেষে মাটিতে মিশিয়ে দিয়েছো। সাজিদ লোকটা ভালো ছিল না, এটা আমি তোমাকে আগেও বলেছিলাম। তুমি তো আমার কথা শোনোনি, উল্টো আমাকে পিচ্ছি বলে তাড়িয়ে দিয়েছিলে। তাই বাধ্য হয়ে আমাকে এই কাজ করতে হয়েছে। তোমার ওই তথাকথিত ভালো মানুষের আসল রূপ তুমি দেখোনি। একটা 19 বছরের ছেলে আমাকে বোঝাবে কে ভালো আর কে খারাপ? আমার বয়স 28 আয়ান। আমি তোমার চেয়ে দুনিয়াটা অনেক বেশি দেখেছি। তুমি কি ভেবেছো তুমি খুব বড় হিরো হয়ে গেছো বিয়েটা ভেঙে দিয়ে? আমাকে বিয়ে করে তুমি কি প্রমাণ করতে চাইলে? বয়স বেশি হলেই যে মানুষ সব বোঝে তা কিন্তু নয়। মাঝে মাঝে বয়সে ছোটরাও অনেক কিছু বুঝতে পারে যা বড়রা তাদের ওই অহংকারের কারণে দেখতে পায় না। তুমি সাজিদকে চিনতে খুব বড় একটা ভুল করেছিলে বড় আপু। আমাকে বড় আপু বলে ডাকবে না একদম। তুমি আমাকে অপমান করার জন্যই এই বিয়েটা করেছো, তাই না? যাতে তুমি আমাকে সব সময় তোমার নিচে রাখতে পারো। বয়সের খোঁটা দেওয়ার জন্য তুমি আজ আমার পুরো জীবনটা নিয়ে ছিনিমিনি খেললে। তুমি আসলে একটা সাইকো। তুমি যা খুশি ভাবতে পারো, আমার তাতে এক ফোঁটাও কিছু যায় আসে না। আমি এখন ঘুমাতে যাচ্ছি। তুই চাইলে সারা রাত জেগে থাকতে পারো। কাল সকালে উঠে আবার ফুপুর লম্বা ভাষণ শুনতে হবে, তাই এখন ঘুমিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। লাইটটা নিভিয়ে দিও। আয়ান সোফায় গিয়ে শুয়ে পড়ে এবং পাশ ফিরে চোখ বন্ধ করে। মেঘলা অবাক হয়ে আয়ানের দিকে তাকিয়ে থাকে। এই ছেলেটাকে সে ছোটবেলা থেকে দেখছে, আজ সে এত বড় কথা কিভাবে বলছে? মেঘলার ভেতরে একটা চাপা রাগ আর কষ্ট কাজ করতে থাকে। সে নিজের লাগেজটা খুলতে শুরু করে তার দরকারি জিনিসপত্র বের করার জন্য। হঠাৎ তার চোখে পড়ে একটা বাদামি রঙের খামের ওপর। খামটা তার ব্যাগের একদম নিচে লুকানো ছিল। এই খামটা এখানে কি করে এলো? এটা তো আমার নয়। ব্যাগের ভেতরে কে রাখলো এটা? মেঘলা কৌতূহল নিয়ে খামটা খোলে। ভেতরে কয়েকটা ছবি আর একটা ভাঁজ করা কাগজ। ছবিগুলো দেখে মেঘলার চোখ কপালে উঠে যায়। তার পা কাঁপতে শুরু করে। ছবিগুলোতে সাজিদ একটা অন্য মেয়ের সাথে খুব অন্তরঙ্গ অবস্থায় আছে, আর মেয়েটার কোলে একটা ছোট বাচ্চাও আছে। সাজিদ বাচ্চাটাকে আদর করছে। মেঘলার হাত কাঁপতে শুরু করেছে। সে দ্রুত চিঠির কাগজটা খোলে।
চিঠিতে আয়নের হাতের লেখা স্পষ্ট অক্ষরে লেখা আছে, বড় আপু, তুমি হয়তো আমাকে সারা জীবন ভুল বুঝবে, কিন্তু আমি তোমাকে একটা ধোঁকাবাজের হাত থেকে বাঁচানোর জন্যই আজকের এই নাটকটা করেছি। সাজিদ আগে থেকে বিবাহিত আর তার একটা বাচ্চাও আছে। আমি গত 1 সপ্তাহ ধরে ওর পেছনে লেগে থেকে এই প্রমাণগুলো জোগাড় করেছি। বিয়ের আসরে এই ছবিগুলো দেখালে তোমার আর জলিল আঙ্কেলের সম্মান একেবারে ধুলোয় মিশে যেত। সমাজের মানুষ তখন তোমাকেই দোষ দিত, বলতো 28 বছর বয়স হয়ে গেছে বলে একটা বিবাহিত ছেলের সাথে সম্পর্ক করেছো। তুমি যেন কষ্ট না পাও এবং সমাজের মানুষ যেন তোমাকে দোষ না দেয়, তাই সব দোষ আমি নিজের ঘাড়ে নিয়েছি। আমি জানি আমি তোমার যোগ্য নই, আমি কেবলই একটা 19 বছরের বেকার ছেলে, কিন্তু তোমার সম্মান বাঁচাতে এছাড়া আমার কাছে আর কোনো পথ ছিল না। তুমি আমাকে ঘৃণা করতে পারো, কিন্তু সাজিদের কাছে তোমাকে আমি মরতে দিতে পারতাম না। ইতি, তোমার অবাধ্য আয়ান। আয়ান, তুই এত বড় একটা সত্যি আমার কাছ থেকে লুকিয়ে রাখলি? তুই আমার জন্য, আমার সম্মানের জন্য এত বড় একটা কলঙ্ক নিজের মাথায় নিলি কেন আয়ান? কেন করলি তুই এটা? মেঘলা সোফায় ঘুমিয়ে থাকা আয়নের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওর চোখে পানি জমতে শুরু করে। 19 বছরের এই ছেলেটাকে সে সবসময় অপদার্থ, চঞ্চল আর বাচ্চা ভেবে এসেছে, কিন্তু আজ এই ছেলেই তার সম্মান বাঁচাতে নিজের জীবন বাজি রেখেছে। মেঘলার বুকের ভেতর এক অদ্ভুত অনুভূতি জন্ম হয়। সে বুঝতে পারে এই বাড়ির সিনিয়র বউ হওয়ার পেছনে আসল সত্যিটা অনেক গভীরে লুকানো। যে ছেলেটাকে সে একটু আগেও সাইকো বলছিল, সে ছেলেটাই আজ তাকে একটা ভয়াবহ অন্ধকারের হাত থেকে বাঁচিয়েছে। মেঘলা ধীরে ধীরে আয়ানের সোফার দিকে এগিয়ে যায়। আয়ান, তুমি কাল রাতে আমাকে সত্যি কথাটা কেন বলনি? তুমি কেন এত বড় একটা কলঙ্ক নিজের ঘাড়ে তুলে নিলে? কোনো সত্যি কথা নিয়ে তুমি এত সকালে আমার ঘুম ভাঙালে? আমি বুঝতে পারছি না। আমাকে একটু ঘুমাতে দাও। এমনিতেই কাল রাতের পর আমার মাথাটা ধরে আছে। তুমি আমার সাথে আর কোনো নাটক করো না আয়ান। আমি তোমার ব্যাগের ভেতর থেকে এই খামটা পেয়েছি এবং তোমার লেখা চিঠিটাও পড়েছি। তুমি কেন সাজিদের এই জঘন্য সত্যিটা সবার কাছ থেকে লুকিয়ে রাখলে? তুমি কেন নিজের ঘাড়ে এত বড় একটা দোষ তুলে নিলে? আমাকে একটু বুঝিয়ে বলবে? তুমি আমার ব্যাগে হাত দিয়েছো কোন সাহসে? তোমাকে কে অধিকার দিয়েছে আমার ব্যক্তিগত জিনিসে হাত দেওয়ার? তুমি কি ভেবেছো তুমি এই ঘরের বউ হয়ে গেছো বলে আমার সব কিছুতে তোমার অধিকার জন্মে গেছে? খামটা দাও আমাকে। তুমি কথা ঘোরাচ্ছ আয়ান। তুমি আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না। তুমি জানো কাল রাত থেকে আমি কতটা মানসিক যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছি? আমি ভেবেছি তুমি আমাকে অপমান করার জন্য এই বিয়েটা ভেঙেছ, অথচ তুমি আমাকে এত বড় একটা বিপদের হাত থেকে বাঁচানোর জন্য নিজের জীবনটা বাজি রেখেছ। তুমি কেন এমন করলে আয়ান? আয়ান খাট থেকে নেমে দ্রুত মেঘলার হাত থেকে খামটা ছিনিয়ে নেয়। সে চিঠির কাগজটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। মেঘলা অবাক হয়ে আয়ানের এই পাগলামি দেখতে থাকে। আয়ানের চোখে মুখে এক অদ্ভুত কঠোরতা ফুটে ওঠে, যা 19 বছরের একটা ছেলের চেহারার সাথে একদমই মানায় না। তুমি এই চিঠি আর ছবির কথা একেবারে ভুলে যাও বড় আপু। আমি চাই না তুমি আমাকে নিয়ে কোনো ভুল ধারণা মনে পুষে রাখো। আমি তোমাকে বাঁচানোর জন্য কোনো মহান কাজ করিনি। আমি শুধু আমাদের পরিবারের সম্মান বাঁচাতে চেয়েছিলাম। তুমি যদি সাজিদের এই সত্যিটা জানতে পারতে, তাহলে তুমি নিজেই বিয়েটা ভেঙে দিতে, আর তখন সবাই তোমাকেই দোষ দিত, বলতো তুমি 28 বছর বয়সে একটা বিবাহিত ছেলের সাথে প্রেম করেছো। আমি সেটা হতে দিতে চাইনি। তুমি আমাকে বড় আপু বলে ডাকবে না একদম। আমি তোমার স্ত্রী এখন। তুমি কি ভেবেছো আমি এতটাই বোকা যে তোমার এই বানানো কথা বিশ্বাস করব? তুমি এই প্রমাণগুলো সবার সামনে দেখালে তো কেউ আমাকে দোষ দিত না, সবাই সাজিদকেই থুতু দিত। কিন্তু তুমি সেটা করনি, কারণ তুমি জানতে সাজিদের আসল সত্যিটা জানলে আমার বাবা হয়তো এই ধাক্কাটা সামলাতে পারতেন না। তুমি আমার বাবার কথা ভেবে নিজের মাথা পেতে সব অপমান মেনে নিয়েছো, তাই না? তোমার যা খুশি তুমি ভাবতে পারো। আমি তোমাকে কোনো কৈফিয়ত দিতে বাধ্য নই। তুমি এই ঘরের এক কোণে চুপচাপ পড়ে থাকবে, আমার কাজে একদম নাক গলাতে আসবে না, আর নিচে গিয়ে ফুপুর সামনে এমন কোনো ভাব দেখাবে না যেন আমি খুব বড় একজন হিরো। আমি কাল রাতে যা করেছি সেটা আমার একটা বোকামি ছিল, আর তার শাস্তি আমি পাচ্ছি। আয়ান আর কোনো কথা না বলে ওয়াশরুমের দিকে চলে যায়।
মেঘলা মেঝেতে পড়ে থাকা চিঠির টুকরোগুলোর দিকে তাকিয়ে থাকে। এই অবাধ্য চঞ্চল ছেলেটার ভেতরে যে এত গভীর একটা সাগর লুকিয়ে আছে তা মেঘলা কোনোদিন বুঝতে পারেনি। মেঘলা ধীর পায়ে নিজের শাড়িটা ঠিক করে নেয়। আজ সকাল থেকে তাকে এক নতুন যুদ্ধের মুখোমুখি হতে হবে। এই বাড়ির সিনিয়র বউ হিসেবে তার প্রথম সকাল আজ। মর্জিনা, তুই কি আজ সারাদিন রান্নাঘরেই কাটাবি নাকি খাবারগুলো টেবিলে দিবি? নবাব জাতারা সব ঘুম থেকে উঠছে, আর আমাদের বড় বউ থরি ছোট বউ তো এখনো বিছানা থেকে নামার নামই করছে না। বয়স হয়েছে তো, তাই হয়তো সকালে উঠতে একটু কষ্ট হয়। আপা, আপনি আর ওকে নিয়ে কথা বলবেন না। আমার নিজেরই লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আজ সকালে লতিফ বাজার থেকে এসে বলল পুরো পাড়ার মানুষ নাকি আমাদের নিয়ে হাসাহাসি করছে। 19 বছরের ছেলের সাথে 28 বছরের মেয়ের বিয়ে, এটা কি কোনো স্বাভাবিক ঘটনা? আপনি বলুন আপা। স্বাভাবিক হবে কি করে? এই মেয়ে তো একটা ডাইনি। ও তো প্রথম থেকেই আমাদের এই বাড়ির সম্পত্তির উপর নজর দিয়ে রেখেছিল। নিজের বোনকে এই বাড়ির বড় বউ করে পাঠিয়েছে, আর নিজের সুযোগ বুঝে ছোট বউ হয়ে ঢুকে পড়েছে। তুই দেখে নিস রেহানা, এই সিনিয়র বউ একদিন তোর ছেলেকে তোর কাছ থেকে পুরোপুরি আলাদা করে দেবে। আসসালামু আলাইকুম ফুফু আম্মা। আসসালামু আলাইকুম মা। মেঘলাকে ডাইনিং রুমে আসতে দেখে ফরিদা আর রেহানা দুজনেই মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। নাবিল খবরের কাগজ পড়ছিল। সে কাগজটা ভাঁজ করে মেঘলার দিকে এক নজর তাকায়, তারপর আবার নিচু স্বরে মর্জিনাকে চা দিতে বলে। সুমি রান্নাঘর থেকে নাস্তা নিয়ে টেবিলে আসে। সে মেঘলাকে দেখে একটু থমকে দাঁড়ায়। তার চোখে মুখে একটা অস্বস্তি কাজ করছে। ওয়ালাইকুম আসসালাম। তা আমাদের সিনিয়র বউয়ের কি আজ সকালে ঘুম থেকে উঠতে একটু বেশি দেরি হয়ে গেল নাকি? তুমি তো বাপু বয়সে আমাদের সবার চেয়ে বড়, তোমার তো উচিত ছিল সবার আগে উঠে বাড়ির সব কাজ সামলানো। নাকি তুমি ভেবেছ এই বাড়ির রাজরানী তুমি হয়ে এসেছো? আমি আসলে কাল রাতে ঠিক মতো ঘুমাতে পারিনি, তাই সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে। আমি কাল থেকে সবার আগে ওঠার চেষ্টা করব। ফুফু আম্মা, আপনি আমাকে কিছু কাজ দেখিয়ে দিন, আমি করছি। তোমাকে আর কাজ করতে হবে না। তুমি যা কাজ করার তা কাল রাতেই করে ফেলছো। আমাদের পরিবারের সম্মান তো আর কিছু বাকি রাখোনি। তুমি এখন শুধু চুপচাপ বসে বসে আমাদের অন্ন ধ্বংস করো, আর তোমার ওই কচি স্বামীটাকে আঁচলে বেঁধে রাখো। মা, আপনারা আপুকে এভাবে কেন কথা শোনাচ্ছেন? আপু তো সকালেই উঠে আপনাদের সালাম দিয়েছে। আপনারা একটু স্বাভাবিকভাবে কথা বলতে পারেন না? আপুর তো এখানে কোনো দোষ নেই। তুই একদম চুপ করে থাকবি সুমি। তুই হলি এ বাড়ির আসল বড় বউ, কিন্তু তোর বোন তো এখন তোর চেয়ে বড় পদ নিয়ে বসে আছে। তো এখন তো তোর ছোট যা হয়ে বয়সে তোর সিনিয়র। তুই দেখিস ও একদিন তোর সব অধিকার কেড়ে নেবে। তুই তো বোকা, তাই নিজের বোনের আসল রূপটা দেখতে পাচ্ছিস না। ফুফু আম্মা, আপনি সুমিকে আমার বিরুদ্ধে কেন উস্কে দিচ্ছেন? আমি সুমির বড় বোন, আমি কেন ওর অধিকার কাটতে যাব? আমি শুধু এই পরিবারের একজন হয়ে থাকতে চাই। আমি কারো জায়গা দখল করতে আসিনি। মুখে তো খুব বড় বড় কথা বলছো, কিন্তু ভেতরে ভেতরে যে কি বিষ লুকিয়ে রেখেছো তা আমরা খুব ভালো করেই জানি। তুমি তো সুমিকে ব্যবহার করে এই বাড়িতে ঢুকেছো। এখন তো তোমাকেই সবাই বড় বউয়ের সম্মান দেবে, আর সুমিকে কেউ দামই দেবে না। সুমির মনের ভেতর ফরিদার কথাগুলো যেন একটা ছোট কাঁটার মতো বিঁধতে থাকে। সে জানে তার আপু কখনো এমন করবে না, কিন্তু তারপরও কোথাও যেন একটা অজানা ভয় তার মনে বাসা বাঁধতে শুরু করে। সে মেঘলার দিক থেকে মুখ ফুরিয়ে নিয়ে নাবিলার পাশে গিয়ে বসে। মেঘলা সুমির এই পরিবর্তনটা খুব সহজেই ধরতে পারে। তার বুকের ভেতরটা হু হু করে ওঠে। নিজের আপন বোনটাও কি তাকে ভুল বুঝতে শুরু করলো? এই 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 সকাল সকাল তোমরা আবার এই অশান্তি শুরু করেছো? হ্যাঁ, আমি তোমাদের কাল রাতেই বলেছিলাম এই বাড়িতে মেঘলাকে নিয়ে আর কোনো কথা হবে না। তোমরা কি আমার কোনো কথাই কানে তুলবে না? তুমি তো শুধু ধমক দিতেই জানো। তোমার ছেলের এই কীর্তির জন্য আজ আমাকে মানুষের কথা শুনতে হচ্ছে, আর তুমি আমাকেই ধমকাচ্ছ। তুমি কি জানো, আজ সকালে জলিল সাহেব ফোন করেছিলেন। ওনার নাকি প্রেশার বেড়ে গেছে। ওনার মেয়ের এই অবস্থা দেখে ওনার খুব কষ্ট হচ্ছে। জলিলের কষ্ট হওয়াই স্বাভাবিক। তার মেয়ের বিয়ে ভেঙে গেছে, আর তাকে বাধ্য হয়ে আমার ছেলের হাতে মেয়েকে তুলে দিতে হয়েছে।
আমি আজ বিকেলে জলিলের সাথে দেখা করতে যাব, আর তোমরা কেউ মেঘলার সাথে খারাপ ব্যবহার করবে না, এটাই আমার শেষ কথা। আফজল সাহেব রেগে বাড়ি থেকে বেরিয়ে যান। মেঘলা নীরবে খাবার টেবিলে বসে থাকে। তার চোখের সামনে রাখা খাবারগুলো যেন বিষের মতো মনে হচ্ছে। সে এক ঢোক পানি খেয়ে উঠে পড়ে। সে আর এক মুহূর্ত এই দম বন্ধ করা পরিবেশে থাকতে চায় না। সে সোজা নিজের ঘরে চলে যায়। ঘরে গিয়ে সে তার মোবাইলটা হাতে নেয়। স্ক্রিনে একটা অচেনা নম্বর থেকে কল আসছে। হ্যালো, কে বলছেন? মেঘলা, আমি প্রিন্সিপাল স্যার বলছি। তুমি কেমন আছো মা? জি স্যার, আমি ঠিক আছি। আপনি কেমন আছেন? স্কুলের সবাই কেমন আছে? আমি তো কাল থেকে স্কুলে যেতে পারিনি। মেঘলা, আমি আসলে তোমাকে একটা খুব খারাপ খবর দেওয়ার জন্য ফোন করছি। আমি জানি তোমার উপর দিয়ে কাল রাতে অনেক বড় একটা ঝড় বয়ে গেছে, কিন্তু স্কুলের ম্যানেজিং কমিটি আজ সকালে একটা জরুরি মিটিং করেছে। মিটিং করেছে? কিন্তু কেন স্যার? আমি তো আজ থেকে ছুটি নেওয়ার কথা ছিল। আমার তো আজ থেকে ছুটি নেওয়ার কথা ছিল। আমি তো আপনাকে আগে জানিয়েছিলাম। বিষয়টা ছুটি নেওয়ার নয় মেঘলা, কাল রাতে তোমার বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা পুরো শহরে ছড়িয়ে পড়েছে। আর তুমি যে একটা 19 বছর ছেলেকে বিয়ে করছো সেটাও সবাই জেনে গেছে। স্কুলের অনেক অভিভাবক আজ সকালে এসে কমপ্লেন করছে। তারা বলছে এমন একজন শিক্ষিকার কাছে তারা তাদের সন্তানদের পড়াতে চায় না, যার নিজের জীবনের কোনো ঠিক নেই। স্যার, আপনি এসব কি বলছেন? আমি তো কোনো অন্যায় করিনি। পরিস্থিতির শিকার হয়ে আমাকে এই বিয়েটা করতে হয়েছে। আপনি তো আমাকে খুব ভালো করে চেনেন স্যার, আমি আমার কাজকে কতটা ভালোবাসি। আমি সব জানি মেঘলা, কিন্তু ম্যানেজিং কমিটির সামনে আমার কোনো হাত নেই। তারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে আপাতত স্কুল থেকে বরখাস্ত করা হবে। পরিস্থিতি শান্ত হলে তারা হয়তো আবার ভেবে দেখবে, কিন্তু আপাতত তুমি আর স্কুলে আসতে পারবে না। আমাকে ক্ষমা করো মা। মেঘলার হাত থেকে মোবাইলটা খসে পড়ে মাটিতে। তার পৃথিবীটা যেন হঠাৎ করেই থমকে গেছে। এই স্কুলটা ছিল তার বেঁচে থাকার একমাত্র সম্বল, তার নিজের পায়ে দাঁড়ানোর একমাত্র জায়গা। আজ সেই জায়গাটাও তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। মেঘলা ফ্লোরে বসে দুহাত দিয়ে মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠে। তার মনে হতে থাকে এই জীবনটা আর বেঁচে থাকার কোনো মানে হয় না। তুই কাল রাতে এই কাজটা কেন করলি আয়? তুই কি পাগল হয়ে গেছিস? তুই জানিস পুরো শহর তোকে নিয়ে হাসাহাসি করছে। তুই একটা আন্টির বয়সী মেয়েকে বিয়ে করেছিস। তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছিল? তুই আমাকে আন্টি বলবি না রাহাত। মেঘলা আমার স্ত্রী এখন, তাকে সম্মান করে কথা বল। আর আমি যা করেছি সেটা আমার ব্যক্তিগত বিষয়। আমি তোকে কোনো কৈফিয়ত দিতে আসিনি। তুই আমার বেস্ট ফ্রেন্ড আয়ান, তুই আমার কাছে কিছু লুকাতে পারবি না। আমি জানি তুই মেঘলা আপুকে ছোটবেলা থেকে খুব সম্মান করিস, কিন্তু তাই বলে তুই নিজের জীবনটা এভাবে শেষ করে দিবি? তুই তো জানিস সাজিদ লোকটা মেঘলা আপুকে ঠকাচ্ছে। তুই তো আমাকে বলিসনি যে তুই সব প্রমাণ জোগাড় করেছিস। তাহলে তুই বিয়ের আসরে সেই প্রমাণগুলো কেন দিলি না? তুই কেন বিয়েটা নিজের ঘাড়ে নিলি? প্রমাণ দেখালে কি হতো রাহাত? সবাই সাজিদকে গালি দিত ঠিকই, কিন্তু সমাজ মেঘলাকেও ছাড়তো না। সবাই বলতো মেঘলার বয়স 28 হয়ে গেছে বলে সে একটা বিবাহিত ছেলের সাথে সম্পর্ক করেছে। জলিল আঙ্কেলের সম্মানটা পুরোপুরি নষ্ট হয়ে যেত। আর সবচেয়ে বড় কথা, সাজিদের কাছে সুমি ভাবির কিছু ফেক ছবি ছিল। ও আমাকে হুমকি দিয়েছিল, আমি যদি ওর আসল রূপ সবার সামনে আনি তাহলে ও সুমি ভাবির ওই ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেবে। হোয়াট? তুই এসব কি বলছিস? সুমি ভাবির ছবি সাজিদ কোথায় পেল? আর তুই এই কথাটা আমাকে আগে কেন বলিসনি? আমি কাল বিকালেই এই বিষয়টা জানতে পারি। সাজিদ খুব ভয়ঙ্কর একটা লোক। ও মেঘলাকে বিয়ে করে আমাদের পুরো পরিবারের সম্পত্তি হাতিয়ে নেওয়ার প্ল্যান করেছিল। আর ওকে এই কাজে সাহায্য করেছে আমাদেরই পরিবারের কেউ একজন। আমি শুধু সেই বিশ্বাসঘাতককে খুঁজছি। তোর পরিবারের কেউ সাজিদকে সাহায্য করেছে? তুই নিশ্চিত আয়ান? আমি 100% নিশ্চিত রাহাত। কাল রাতে সাজিদ আমাকে একটা মেসেজ পাঠিয়েছিল। ও লিখেছিল আমি নাকি ওর প্ল্যান নষ্ট করেছি, কিন্তু ওর আসল লোক নাকি আমার নিজের ঘরেই বসে আছে। আমি শুধু সেই মানুষটাকে খুঁজে বের করতে চাই যে মেঘলা আর আমাদের পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল। আমি ওকে নিজ হাতে শেষ করে দেব। আয়ান আর রাহাত যখন রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল তখন আয়ানের মোবাইলটা বেজে ওঠে। স্ক্রিনে একটা অচেনা নাম্বার। আয়ান কলটা রিসিভ করে। অপর পাশ থেকে একটা কর্কশ গলায় আওয়াজ ভেসে আসে।
কিরে আয়ন চৌধুরী, কেমন আছিস? তুই তো কাল রাতে আমার ভাইয়ের বিয়েটা ভেঙে খুব বড় হিরো হয়ে গেছিস। ভেবেছিস তুই খুব জিতে গেছিস, তাই না? তুই কে বলছিস? আর আমার নম্বর তুই কোথায় পেলি? আমি সাজিদের বড় ভাই কামাল বলছি। তুই আমার ভাইকে কাল রাতে সবার সামনে অপমান করেছিস। আমার ভাইয়ের সাজানো বাগানটা তুই নষ্ট করেছিস। কিন্তু তুই জানিস না তুই কত বড় একটা বিপদে পা দিয়েছিস। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তোরা দুই ভাই মিলে একটা জঘন্য প্রতারণা করতে চেয়েছিলি। আমি তোদের প্ল্যান নষ্ট করেছি বলে তুই এখন আমাকে ধমকাচ্ছিস? তোদের মতো শুয়োরদের আমি রাস্তায় ফেলে পেটাবো। তুই শুধু একবার আমার সামনে আয়। আমাকে তো সামনে আসতে হবে না আয়ান। তুই তো মেঘলাকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রাখলি, কিন্তু তুই কি জানিস তোর নিজের আপন ফুপুই আমাদের সাথে হাত মিলিয়েছে। তোর ফুপু ফরিদা বেগমই তো আমাদেরকে এই বিয়ের প্রস্তাব দিয়েছিল এবং কথা দিয়েছিল বিয়েটা হলে সে আমাদের অর্ধেক যৌতুক দেবে। তুই নিজের ঘরের শত্রুকেই এখন চিনতে পারিস নি, আর তুই এসেছিস আমার সাথে লড়তে। তুই মিথ্যে বলছিস। আমার ফুপু এমন কাজ কিছুতেই করতে পারে না। তুই আমাকে বোকা বানানোর চেষ্টা করছিস। বিশ্বাস না হলে তোর ফুপুকে গিয়েই জিজ্ঞেস কর সে মেঘলাকে কতটা ঘৃণা করে। সেটা তো তুই খুব ভালো করেই জানিস। মেঘলাকে এ বাড়ি থেকে তাড়ানোর জন্যই সে আমাদের সাথে ডিল করেছিল। এখন তো মেঘলা তোর ঘাড়ে চেপে বসেছে। তুই তোর ফুপুর আসল রূপটা এবার নিজের চোখেই দেখতে পারবি। আর হ্যাঁ, মেঘলার চাকরিটা কিন্তু আজ আমি খেয়েছি। স্কুলের ম্যানেজিং কমিটিকে আমি সব খবর দিয়েছি। এটা তো মাত্র শুরু। তুই দেখ আমি তোদের পুরো পরিবারকে কিভাবে রাস্তায় বসাই। কলটা কেটে যায়। আয়ান রাস্তার মাঝখানে পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। তার নিজের আপন ফুপু যে এত বড় একটা ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকতে পারে তা সে স্বপ্নেও ভাবেনি। মেঘলাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য ফরিদা ফুপু এতটা নিচে নামতে পারে। আয়ানের বুকের ভেতর রাগে আগুন জ্বলতে থাকে। সে দ্রুত বাড়ির দিকে হাঁটা শুরু করে। আজ সে এই বাড়ির সব হিসাব চুকিয়ে ফেলবে। তুমি এতক্ষণ কোথায় ছিলে আয়ান? আমি তোমাকে কখন থেকে খুঁজছি। আমি যেখানেই থাকি না কেন তাতে তোমার কি? তুমি কাঁদছো কেন? তোমার চোখগুলো এত লাল কেন? তুমি খুব খুশি হয়েছো তাই না? তুমি কাল রাতে আমার বিয়ে ভেঙেছো, আর আজ সকালে তুমি আমার চাকরিটাও খেয়ে নিলে। তুমি আমাকে রাস্তায় না বসানো পর্যন্ত শান্ত হবে না আয়ান। তুমি আমার জীবনটা একেবারে শেষ করে দিলে। তোমার চাকরি চলে গেছে মানে? তুমি কি বলছো এসব? আমি তোমার চাকরি কেন খাবো? আমি তো কিছুক্ষণ আগে বাসা থেকে বের হলাম। তুমি আমাকে আর মিথ্যা বলো না আয়ান। প্রিন্সিপাল স্যার একটু আগে আমাকে ফোন করেছিলেন। তিনি বলেছেন কাল রাতের ঘটনার জন্য অভিভাবকরা আপত্তি জানিয়েছেন, তাই আমাকে স্কুল থেকে বরখাস্ত করা হয়েছে। তুমি যদি কাল রাতে ওই পাগলামি না করতে তাহলে আজ আমার এই দিন দেখতে হতো না। তুমি আমার সব কিছু কেড়ে নিলে আয়ান, আমার সব কিছু। মেঘলা আয়নের শার্টের কলার চেপে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। আয়ন কোনো বাধা দেয় না। সে চুপচাপ দাঁড়িয়ে মেঘলার কান্না দেখতে থাকে। তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সে জানে মেঘলার এই অবস্থার জন্য সে দায়ী নয়, কিন্তু তারপরও সে মেঘলাকে সত্যিটা বলতে পারে না। সে আলতো করে মেঘলার হাত দুটো নিজের শার্টের কলার থেকে নামিয়ে দেয়। তুমি শান্ত হও মেঘলা। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার চাকরি আমি ফিরিয়ে আনবো। যে তোমার এই ক্ষতি করেছে আমি তাকে ছাড়বো না। তুমি আমাকে শুধু একটা দিন সময় দাও। তুমি আমাকে আর কোনো মিথ্যা আশ্বাস দিও না আয়ান। আমি আর তোমার কোনো কথা বিশ্বাস করি না। তুমি একটা প্রতারক। তুমি আমাকে ধ্বংস করার জন্য এই বাড়িতে আটকে রেখেছো। আমি এই বাড়ি থেকে চলে যাব। আমি আর এক মুহূর্তও এই সিনিয়র বউয়ের অপমান সহ্য করতে পারবো না। মেঘলা ছুটে ঘর থেকে বেরিয়ে যায়। আয়ান শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। সে জানে আজ তাকে এমন একটা সিদ্ধান্ত নিতে হবে যা পুরো চৌধুরী বাড়ির ভিত নড়িয়ে দেবে। সে ধীর পায়ে ফরিদা ফুপুর ঘরের দিকে এগিয়ে যায়। তার চোখে এখন শুধু প্রতিশোধের নেশা। সে আজ ফরিদা ফুপুর মুখ সবার সামনে খুলে দেবে। ফুপু, দরজাটা বন্ধ করো। আয়ান ফরিদার ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে আটকে দেয়। ফরিদা আয়নাতে মুখ দেখছিল। আয়ানের এমন হুট করে ঢুকে পড়া দেখে সে ভীষণ চমকে ওঠে। তুই এভাবে ঘরে ঢুকলি কেন? আর দরজা কেন আটকাচ্ছিস? যেটা বলছি সেটা করো। বেয়াদবি করবি না একদম। আমি তোর ফুপু হই। ফুপু? ফুপু নামের কলঙ্ক তুমি। কি বললি তুই? এত বড় সাহস তোর? সাহস তো তুমি দেখিয়েছো ফুপু, খুব নোংরা সাহস। তুই কি আজে বাজে বকছিস? মাথা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে তোর? কামালকে? কামালের নাম শুনে ফরিদার মুখের রং মুহূর্তের মধ্যে সাদা হয়ে যায়। সে ঢোক গিলে নিজেকে সামলানোর চেষ্টা করে।
কামাল? কোন কামাল? আমি চিনি না। চিনতে পারছো না? সাজিদের ভাই কামাল। তো তোর ভাইয়ের বিয়ে ভেঙেছিস তুই, এখন ওরা তোকে ফোন করবেই, আমাকে কেন জড়াচ্ছিস? ওরা আমাকে ফোন করে ধমকায়নি ফুপু, ওরা তোমার কীর্তি ফাঁস করে দিয়েছে। বাজে কথা, ওসব মিথ্যে। তুমি ওদেরকে অর্ধেক যৌতুকের লোভ দেখিয়েছিলে। মেঘলাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য এত বড় ষড়যন্ত্র তুমি করলে। তুই একটা রাস্তার ছেলের কথা বিশ্বাস করছিস? নিজের ফুপুর চেয়ে তোর কাছে ওই কামাল বড় হয়ে গেল। তুমি মেঘলা আপুকে ঘৃণা করো সেটা আমি জানি, কিন্তু তাই বলে আমাদের পরিবারের সম্মানটাও তুমি বিক্রি করে দেবে? সম্মান? সম্মান তো তুই বিক্রি করেছিস। 28 বছরের একটা ধাড়ি মেয়েকে বিয়ে করেছিস তুই। কথা ঘোরাবে না ফুপু। তুমি কামালকে টাকা দিয়েছো কিনা? দিইনি। বের হ আমার ঘর থেকে। ঠিক আছে, আমি কাল সকালেই বাবার কাছে সব প্রমাণ নিয়ে যাব। তোর কাছে কোনো প্রমাণ নেই, তুই ফাঁকা আওয়াজ দিচ্ছিস। তুমি জানো আমি ফাঁকা আওয়াজ দেই না। কামালের কলটা আমি রেকর্ড করেছি, সাথে তোমার ব্যাংক স্টেটমেন্ট বের করতে আমার বেশি সময় লাগবে না। ফরিদা এবার সত্যিই ভয় পেয়ে যায়। আফজল সাহেবের রাগ সে খুব ভালো করেই জানে। প্রমাণ সহ ধরা পড়লে তাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। আয়ান, তুই ভুল বুঝছিস। ভুল? তুমি মেঘলার চাকরিটা পর্যন্ত খেয়েছো। ম্যানেজিং কমিটিকে তুমিই তো ফোন করে উস্কে দিয়েছো, তাই না? হ্যাঁ দিয়েছি, বেশ করেছি দিয়েছি। ওই ডাইনি মেয়েটাকে আমি এই বাড়িতে টিকতে দেব না। কেন এত ঘৃণা তোমার? মেঘলা আপু তোমার কি ক্ষতি করেছে? ক্ষতি করেনি, ওই বাড়ির পুরো সম্পত্তি গ্রাস করতে চাই। সমীকে পাঠিয়েছে বড় বউ করে, আর নিজে এসেছে ছোট বউ হয়ে। এগুলো তোমার বানানো গল্প ফুপু। বানানো গল্প নয়, তুই এখনো ছোট, তুই দুনিয়ার কিছুই বুঝিস না। তুমি মেঘলার চাকরিটা ফিরিয়ে আনবে? অসম্ভব, আমি সেটা করব না। তাহলে তুমি কাল সকালেই এই বাড়ি থেকে ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাওয়ার জন্য তৈরি থেকো। আয়ান আর এক মুহূর্ত ফরিদার ঘরে দাঁড়ায় না। সে দরজা খুলে হনহন করে বেরিয়ে যায়। ফরিদার রাগে কাঁপতে থাকে। অন্যদিকে মেঘলা নিজের ঘরে বসে লাগেজ গোছাচ্ছে। সুমি দরজার কাছে দাঁড়িয়ে কাঁদছে। আপু তুই যাস না প্লিজ আপু। তুই আমাকে আটকাস না সুমি, আমাকে যেতে দে। তুই কোথায় যাবি আপু? বাবার কাছে? না, বাবার এমনিতেই প্রেশার হাই, আমি সেখানে গেলে বাবা আরো অসুস্থ হয়ে পড়বেন। তাহলে কোথায় যাবি? তোর তো চাকরিটাও চলে গেছে। আমি কোনো হোস্টেলে উঠবো, টিউশনি করে চলবো, তবু এই বাড়িতে আমি আর এক মুহূর্তও থাকবো না। তুই এভাবে চলে গেলে এই বাড়ির মানুষের কথা শেষ থাকবে না আপু। আমাকে সবাই দোষ দিবে। তোর কথা কেউ বলবে না, সবাই বলবে আমি লোভী, আমি আয়নকে ফাঁসিয়েছিলাম, এখন আবার পালিয়েছি। বলতে দে। আয়ন কি জানে তুই চলে যাচ্ছিস? ওই ছেলেটার কথা আমার সামনে উচ্চারণ করবি না, ওর জন্যই আজ আমার এই অবস্থা। কিন্তু আপু তুই এভাবে একা। আমি একা নই সুমি, আমার আত্মসম্মান আমার সাথে আছে, তুই যা এখান থেকে। সুমি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যায়। মেঘলা তার কাপড়ের ব্যাগটা চেন আটকে হাতে তুলে নেয়। ঠিক তখনই দরজায় আয়ান এসে দাঁড়ায়। কোথায় যাচ্ছ? রাস্তা ছাড়ো আয়ান। আমি জিজ্ঞেস করেছি কোথায় যাচ্ছ। তোমার কাছে আমি জবাবদিহি করতে বাধ্য নই, সরে দাঁড়াও। তুমি এই বাড়ি থেকে এক পাও বাইরে রাখবে না। তুমি আমাকে আটকানোর কে? আমার স্বামী। হ্যাঁ স্বামী। এই সম্পর্কটা একটা মিথ্যে নাটক, তুমি আমাকে অপমান করার জন্য এটা করেছো। নাটক নয়, কাল রাতে কবুল আমি সত্যি সত্যিই বলেছি, আর তুমিও বলেছো। আমি বাধ্য হয়ে বলেছিলাম, আমার বাবা তোমার বাবার পায়ে ধরেছিলেন বলে বলেছিলাম। কারণ যাই হোক, বিয়েটা সত্যি। তুমি এই বাড়ির বউ। আমাকে বউ বলো না, আমি এই বাড়ির সিনিয়র বউ, সবার হাসির পাত্র। হাসতে দাও সবাইকে। তুমি কেন পালাচ্ছ? পালাচ্ছি না, আমি আমার সম্মান বাঁচাতে যাচ্ছি। এইভাবে পালিয়ে গেলে তুমি সম্মান বাঁচবে না মেঘলা, তুমি হেরে যাবে। আমি হেরে গেছি আয়ান, আমার বিয়ে ভেঙেছে, আমার পরিবার অপমানিত হয়েছে, আজ সকালে আমার চাকরিটাও চলে গেছে, আমার আর হারার কি বাকি আছে? আমি তোমার চাকরি ফিরিয়ে আনবো, কথা দিচ্ছি। তোমার কথায় আমার আর বিশ্বাস নেই। তুমি আমাকে এতটা অপদার্থ ভাবো? তুমি একটা 19 বছরের ছেলে আয়ান, তুমি আমার জন্য কি করবে? তুমি নিজের কোনো ভবিষ্যৎই এখনো তৈরি করতে পারোনি। বয়স দিয়ে মানুষের যোগ্যতা মাপা বন্ধ করো। তাহলে কি দিয়ে মাপবো?
তুমি কাল রাতে একটা চিঠি লিখে ব্যাগে লুকিয়ে রেখেছো। আজ সকালে সেটা অস্বীকার করেছো। তুমি একটা কাপুরুষ। আমি কাপুরুষ নই, আমি শুধু সময় নিচ্ছি। আমার কাছে সময় নেই, সরে দাঁড়াও। মেঘলা আয়ানকে পাশ কাটিয়ে দরজার দিকে এগোতে নেয়। আয়ান খপ করে মেঘলার হাত চেপে ধরে। মেঘলা চমকে ওঠে। হাত ছাড়ো আমার। ছাড়বো না। আয়ান, তুমি কিন্তু সীমা পার করছো। আমি তোমার চেয়ে বয়সে অনেক বড়। আমাকে সম্মান করতে শেখো। তুমি আমার স্ত্রী, স্ত্রীর হাত ধরার জন্য বয়স লাগে না, অধিকার লাগে। তোমার কোনো অধিকার নেই আমার উপর। অধিকার আছে কি নেই সেটা সময় বলে দেবে, কিন্তু তুমি আজ কোথাও যাচ্ছ না। আমি চিৎকার করব কিন্তু আয়ান, সবাই জড়ো হয়ে যাবে। করো চিৎকার, সবাই আসুক, দেখুক তাদের ছোট বউ কিভাবে বাড়ি ছেড়ে পালাচ্ছে। তুমি এতটা নির্লজ্জ? হ্যাঁ, নির্লজ্জ আমি। মেঘলা আয়ানের চোখের দিকে তাকায়। ছেলেটার চোখে কোনো ভয় নেই, এক অদ্ভুত জেদ কাজ করছে সেখানে। মেঘলা বুঝতে পারে এই ছেলের সাথে গায়ের জোরে পারা যাবে না। সে হার মেনে ব্যাগটা মাটিতে নামিয়ে রাখে। তুমি আমাকে এতটা শাস্তি কেন দিচ্ছ আয়ান? শাস্তি দিচ্ছি না, তোমাকে একটা যুদ্ধের জন্য প্রস্তুত করছি। যুদ্ধ? কার সাথে যুদ্ধ? এই বাড়ির নোংরা মানুষদের সাথে, যারা তোমাকে ধ্বংস করতে চায়। আমি কারোর সাথে যুদ্ধ করতে চাই না। আমি শুধু শান্তিতে বাঁচতে চাই। শান্তি এমনি এমনি আসে না মেঘলা, শান্তি ছিনিয়ে আনতে হয়। আয়ান ব্যাগটা তুলে ঘরের এক কোণে রেখে দেয়। তারপর কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে যায়। মেঘলার বিছানায় বসে পড়ে, তার মাথাটা কাজ করছে না। এদিকে আয়ান সোজা নিচে বাবার ঘরের দিকে যায়। আফজল সাহেব তখন চশমা দিয়ে কিছু কাগজ দেখছিলেন। বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না, তুই আমার চোখের সামনে থেকে যা যা। বাবা, আমাকে 2 মিনিট সময় দাও। কি বলবি বল। কাল রাতে তুমি এত সহজে আমার আর মেঘলার বিয়েতে রাজি হলে কেন? তুই নিজে বিয়ের আসর ভেঙেছিস, জলিলের সম্মান বাঁচাতে আমাকে এটা করতেই হতো। মিথ্যা বলছো বাবা, শুধু জলিল আঙ্কেলের সম্মান বাঁচানোর জন্য তুমি এত বড় সিদ্ধান্ত নাওনি? তাহলে কি জন্য নিয়েছি, তুই কি বলতে চাস? তুমি কাল রাতে ফুপু বা মাকে একটু পাত্তা দাওনি। তুমি মেঘলাকে এই বাড়ির বউ করে আনতে যেন এক পায়ে খাড়া ছিলে। কেন বাবা? মেঘলা আমার বন্ধুর মেয়ে, ভালো মেয়ে। না বাবা, এর পেছনে অন্য কোনো কারণ আছে। তুমি মেঘলার কাছে ঋণী। আফজল সাহেব চমকে ওঠেন। তার হাতের কলমটা টেবিলে খসে পড়ে। তিনি চশমাটা খুলে আয়ানের দিকে তাকান। তুই এসব কি আবল তাবল বকছিস? হ্যাঁ, আমি আবল তাবল বকছি না। আমি আজ সকালে লতিফ চাচার কাছে অনেক কিছু শুনেছি। লতিফ? লতিফ তোকে কি বলেছে? 3 বছর আগে নাবিল ভাই যখন ব্যবসায় বিশাল লস করেছিল, আমাদের কোম্পানি প্রায় দেউলিয়া হতে বসেছিল, তখন মেঘলাই আমাদের বাঁচিয়েছিল, তাই না? তুই চুপ কর আয়ান। আমি চুপ করব না বাবা, আমি সব জানতে চাই। হ্যাঁ সত্যি, মেঘলা আমাদের বাঁচিয়েছিল। কিভাবে? ওর বিয়ের জন্য জলিল অনেক বছর ধরে একটা টাকা ফিক্সড ডিপোজিট করে রেখেছিল। মেঘলার নিজের জমানো টাকাও ছিল, সব মিলিয়ে বিশাল অঙ্ক। তারপর? মেঘলা যখন জানতে পারে আমাদের অবস্থা খারাপ, সে নিজে এসে সেই পুরো টাকাটা আমাকে দিয়ে যায়। ওর বিয়ের টাকা? হ্যাঁ, সে বলেছিল, আঙ্কেল সুমি আপনাদের বাড়ির বউ, নাবিল ভাইয়ের সম্মান গেলে সুমিরও সম্মান যাবে, আপনি এই টাকাটা রাখুন। তুমি সেই টাকা নিয়েছিলে? আমি বাধ্য হয়েছিলাম আয়ান, আমি না নিয়ে উপায় ছিল না। কিন্তু মেঘলার তো তখন বিয়ে ঠিক হয়েছিল। হ্যাঁ, কিন্তু টাকাটা আমাদের দিয়ে দেওয়ার কারণে জলিল ওর বিয়েটা দিতে পারেনি। বরপক্ষ টাকা ছাড়া বিয়ে করতে রাজি হয়নি, মেঘলার বিয়েটা ভেঙে যায়। তার মানে শুধু আমাদের বাঁচাতে গিয়ে মেঘলা আপুর বিয়ে ভেঙেছিল? হ্যাঁ, তারপর থেকে মেঘলা শুধু টিউশনি আর স্কুল করে টাকা জমিয়েছে নিজের বিয়ের জন্য। 28 বছর বয়স হয়ে গেল মেয়েটার। আর আমরা সেই মেয়েটাকে আজ আমাদের বাড়ির সিনিয়র বউ বলে অপমান করছি। ফুপু আর মা তাকে পদে পদে খোঁটা দিচ্ছে। তোর মা বা ফুপু এই টাকার কিছুই জানে না, আমি কাউকে জানাইনি, আমার আত্মসম্মানে লেগেছিল। তোমার আত্মসম্মানের জন্য একটা মেয়ে 3 বছর ধরে অবিবাহিত পড়ে রইল বাবা। আমি টাকাটা শোধ করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তাই কাল রাতে মেঘলার আবার বিয়ে ভেঙে গেল। আমি আর লোভ সামলাতে পারিনি, আমি চেয়েছি ওকে এই বাড়ির অধিকার দিতে। অধিকার? এই অপমানকে তুমি অধিকার বলছো? আমি জানি মেঘলার কষ্ট হচ্ছে, কিন্তু এই বাড়ির বউ হয়ে থাকলে আমি ওকে রানীর মর্যাদায় রাখবো। তুমি রাখতে পারবে না বাবা, ফুপু আর মা ওকে শান্তিতে থাকতে দেবে না। আমি সামলে নেব। না, তুমি পারবে না।
তোমাকে সত্যিটা সবার সামনে আনতে হবে। আমি পারবো না আয়ান। সমাজে সবাই জানবে আমি একটা মেয়ের জমানো টাকার উপর দাঁড়িয়ে ব্যবসা করেছি। আমার সম্মান ধুলোয় মিশে যাবে। সম্মানের ভয় তোমার এখনো গেল না বাবা? মেঘলার জীবনের চেয়ে তোমার মিথ্যা সম্মান বড় হয়ে গেল। আয়ান রাগে ফুঁসতে ফুঁসতে ঘর থেকে বেরিয়ে আসে। দরজার বাইরে দাঁড়িয়েছিল মেঘলা। সে আয়ান আর আফজল সাহেবের সব কথা শুনে ফেলছে। তার দু চোখ বেয়ে পানি পড়ছে। আয়ান মেঘলাকে দেখে থমকে দাঁড়ায়। তুমি এখানে? তুমি আমাকে এই সত্যিটা আগে কেন জানাওনি আয়ান? আমি নিজেই আজ সকালে লতিফ চাচার কাছে একটু আভাস পেয়েছিলাম, মাত্রই বাবার কাছে ক্লিয়ার হলাম। আমি চেয়েছিলাম এই কথাটা যেন কেউ কোনোদিন না জানে। কেন কেন তুমি এত বড় স্যাক্রিফাইস করেছিলে? সুমির জন্য, আমার বোনের সংসারের জন্য। শুধু বোনের জন্য? হ্যাঁ। তুমি মিথ্যা বলছো। তুমি এই পরিবারটাকে নিজের পরিবার ভেবেছিলে। ভেবেছিলাম, কিন্তু তার প্রতিদান আমি খুব ভালোভাবেই পেয়েছি। তুমি আমাকে একটু সময় দাও মেঘলা, আমি সব ঠিক করে দেব। কিছুই ঠিক হবে না আয়ান। তুমি আমাকে শুধু করুণা করছো এখন। করুণা নয়, এটা আমার দায়িত্ব। তোমার কোনো দায়িত্ব নেই, তুমি এখনো ছোট। তুমি আবার আমাকে ছোট বলছো? হ্যাঁ বলছি। তুমি কি করতে পারবে? তোমার বাবার সম্মান বাঁচাতে গিয়ে আমার জীবনটা তো শেষ হয়ে গেল। আমি শেষ হতে দেব না। হঠাৎ নিচ থেকে একটা বিশাল চিৎকার শোনা যায়। রেহেনা বেগমের গলার আওয়াজ। আয়ান আর মেঘলা দ্রুত নিচে নেমে আসে। ড্রয়িং রুমে দুজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। তাদের সামনে আফজল সাহেব আর ফরিদা বেগম কাঁপছেন। কি হয়েছে মা? পুলিশ কেন? আমি কিছু জানি না আয়ান। এরা বলছে তোর বাবাকে অ্যারেস্ট করতে এসেছে। অ্যারেস্ট কেন? আফজাদ চৌধুরী সাহেবের নামে জালিয়াতির মামলা হয়েছে। উনি নাকি একটা ফেক কোম্পানির নামে ব্যাংক থেকে 2 কোটি টাকা লোন তুলেছেন। আমি কোনো জালিয়াতি করিনি, এটা মিথ্যা কথা। সব প্রমাণ আমাদের কাছে আছে চৌধুরী সাহেব, আপনাকে আমাদের সাথে থানা যেতে হবে। আপনারা কোনো ওয়ারেন্ট ছাড়া আমার বাবাকে নিয়ে যেতে পারেন না। এই যে ওয়ারেন্ট, খুব শক্ত কেস, জামিন পাওয়া মুশকিল হবে। পুলিশ অফিসার হাত কড়া বের করে আফজল সাহেবের দিকে এগিয়ে যায়। বাড়ির সবাই কাঁদতে শুরু করে। নাবিল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আয়ান বুঝতে পারে এটা কামালের চাল। সে সকালের হুমকির কথাটা মনে করে। কামাল এত দ্রুত কাজ করবে সে ভাবতেও পারেনি। আয়ান, তুই কিছু কর বাবা, তোর বাবাকে ওরা নিয়ে যাচ্ছে। আমি দেখছি ফুপু, আপনারা শান্ত হন। চলুন চৌধুরী সাহেব। 1 মিনিট অফিসার। মেঘলার গম্ভীর আর শক্ত গলা শুনে পুরো ড্রয়িং রুম শান্ত হয়ে যায়। সবাই অবাক হয়ে মেঘলার দিকে তাকায়। মেঘলা ধীর পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। তার চোখে মুখে কোনো ভয় নেই, কোনো জড়তা নেই। সে সরাসরি ইন্সপেক্টরের সামনে গিয়ে দাঁড়ায়। আপনি কে? আমি এই বাড়ির পুত্রবধূ মেঘলা চৌধুরী। তা আপনি আমাকে আটকালেন কেন? আমাদের ডিউটি করতে দিন। ডিউটি অবশ্যই করবেন, কিন্তু তার আগে আপনাকে আমার কিছু কথার উত্তর দিতে হবে। কি কথা? আপনি বললেন ফেক কোম্পানির নামে লোন নেওয়া হয়েছে। কোন ব্যাংক থেকে? ন্যাশনাল কমার্স ব্যাংক। আচ্ছা, লোনটা কবে স্যাংশন হয়েছে? গত মাসের 15 তারিখে। আপনি কি জানেন গত মাসের 15 তারিখে আফজল সাহেব দেশে ছিলেন না? তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে ছিলেন। তাতে কি? সিগনেচার তো ওনারই। সিগনেচার যে কেউ জাল করতে পারে, কিন্তু সশরীরে উপস্থিত না থাকলে ব্যাংক 2 কোটি টাকার লোন কোনোভাবেই স্যাংশন করে না। এটা বাংলাদেশের ব্যাংকের নিয়ম। দেখুন ম্যাডাম, আপনি আমাকে নিয়ম শেখাবেন না। আমি আপনাকে নিয়ম শেখাচ্ছি না অফিসার, আমি শুধু লজিক দেখাচ্ছি। আপনি যেই প্রমাণের ভিত্তিতে আমার শ্বশুরকে অ্যারেস্ট করতে এসেছেন সেই প্রমাণটাই দুর্বল। দুর্বল মানে? আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে। ফুটেজটা আমাকে দেখান। আপনাকে কেন দেখাবো? আপনি উকিল নাকি? উকিল নই, তবে আমি এই পরিবারের একজন। আপনি যদি ফুটেজ না দেখান তবে আমি এক্ষুনি এসপি সাহেবকে কল করব। এসপি শফিকুল ইসলাম আমার বাবার খুব কাছের বন্ধু। এসিপি সাহেবের নাম শুনে ইন্সপেক্টর একটু ঘাবড়ে যান। তিনি তার পকেট থেকে ফোন বের করে একটা ভিডিও প্লে করেন। মেঘলা খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে। ভিডিওতে দেখা যাচ্ছে আফজল সাহেবের মতো দেখতে একজন লোক ব্যাংকে ঢুকছে। লোকটার মুখ মাস্ক দিয়ে ঢাকা। এই ভিডিওতে তো লোকটার মুখ ঢাকা। আপনি কিভাবে নিশ্চিত হলেন যে এটা আফজল সাহেব? ওনার পোশাক, হাঁটার ধরন সব মিলে যায়। মিলে গেলেই প্রমাণ হয়ে যায় না অফিসার। আপনি ভালো করে দেখুন, লোকটার ডান হাতে একটা ঘড়ি পরা। আফজল সাহেব বাম হাতি, তিনি সবসময় বাম হাতে ঘড়ি পরেন।
মেঘলার কথা শুনে ইন্সপেক্টর আবার ভিডিওটা জুম করে দেখেন। সত্যি লোকটা ডান হাতে ঘড়ি পড়েছে। আফজল সাহেবের বাম হাতে তার নিয়মিত ঘড়িটা জ্বলজ্বল করছে। পুরো ড্রয়িং রুম স্তব্ধ হয়ে মেঘলার এই উপস্থিত বুদ্ধির দিকে তাকিয়ে থাকে। আয়নের চোখে এক অদ্ভুত মুগ্ধতা ফুটে ওঠে। এটা তো আমি খেয়াল করিনি। আপনি খেয়াল করেননি কারণ আপনি তাড়াহুড়ো করে এসেছেন। কেউ আপনাকে পেছন থেকে ইন্ধন দিচ্ছে এই অ্যারেস্টটা করার জন্য, তাই না? ম্যাডাম, আপনি কিন্তু বেশি করে বলছেন। আমি একদম ঠিক বলছি। আমি আপনাকে 24 ঘন্টা সময় দিলাম অফিসার। আপনি আসল কালপ্রিটকে খুঁজে বের করুন। তার আগে এই বাড়ি থেকে কাউকে অ্যারেস্ট করার কথা ভুলেও চিন্তা করবেন না। ঠিক আছে, আমি আপাতত যাচ্ছি, কিন্তু তদন্ত শেষ হয়নি, আমি আবার আসবো। ইন্সপেক্টর তার ফোর্স নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। রেহানা বেগম হাঁপ ছেড়ে বাঁচেন। তিনি ছুটে গিয়ে আফজল সাহেবকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। নাফিল সোফায় ধপ করে বসে পড়ে। ফরিদা অবাক চোখে মেঘলার দিকে তাকিয়ে আছে। যে মেয়েটাকে সে আজ সকাল থেকে সিনিয়র বউ বলে অপমান করছিল, সেই মেয়েটাই আজ তাদের পুরো পরিবারকে এক চরম অপমানের হাত থেকে বাঁচিয়ে দিল। মেঘলা মা, তুই আজ আমাকে বাঁচালি রে মা। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি বাবা। এই পরিবারের সম্মান আমারও সম্মান। মেঘলা আর কারোর দিকে না তাকিয়ে ধীর পায়ে নিজের ঘরের দিকে এগোতে থাকে। আয়ন মুগ্ধ চোখে মেঘলার যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। সে শুধু বুঝতে পারে 28 বছরের এই মেঘলা শুধু বয়সে সিনিয়র নয়, বুদ্ধিতে, সাহসে আর আত্মসম্মানে সে এই বাড়ির সবার চেয়ে অনেক বড়। তুমি সত্যি এই বাড়ির সবচেয়ে যোগ্য বউ মেঘলা। আমি তোমার এই সম্মান সবার সামনে প্রমাণ করেই ছাড়বো। তুই কি ভেবেছিস মেঘলা খুব মহান হয়ে গেছে কাল তোর স্বামীকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে? তুই একটা বোকা রেহানা, তুই দুনিয়ার কিছুই বুঝিস না। এই সিনিয়র বউ হলো একটা আস্ত সাপ। ও কাল ইচ্ছে করে পুলিশকে এমন ভাবে হ্যান্ডেল করেছে যাতে তোরা সবাই ওকে মাথায় তুলে নাচিস। তুই মিলিয়ে দেখিস এই ঘটনার পেছনে ওর নিজেরই কোনো হাত আছে। আপা, আপনি এসব কি বলছেন? মেঘলা কেন ওর নিজের শ্বশুরের নামে মিথ্যা জালিয়াতির মামলা করতে যাবে? কালো না থাকলে তো পুলিশ আপনার ভাইকে ধরে নিয়ে যেত। আপনি নিজের চোখে দেখলেন না মেয়েটা কত বুদ্ধি করে সিসিটিভি ফুটেজের ওই ঘড়ির বিষয়টা ধরে ফেললো? আমরা তো ভয় কাঁপছিলাম, আর ও কেমন বুক চিতিয়ে পুলিশের সাথে কথা বললো। আরে গাধি, তুই এটাই তো বুঝতে পারছিস না। ও আগে থেকেই সব জানতো, তাই তো এত কনফিডেন্স নিয়ে পুলিশের সামনে গেল। একটা সাধারণ 28 বছরের স্কুল মাস্টারি করা মেয়ে পুলিশের চোখের সামনে দাঁড়িয়ে এত বড় বড় লেকচার দেয় কিভাবে? নিশ্চয়ই ওই জালিয়াতির সাথে ওর নিজেরও কোনো লোক জড়িয়ে আছে। তাই তো ও জানতো যে ভিডিওর লোকটা আসল আফজল নয়। ও শুধু আমাদের সামনে হিরো সাজার জন্য কালই নাটকটা করেছে। ফুপু, আপনি এবারে একটু থামবেন? কাল রাত থেকে আপনার এই বিষাদগার শুনতে শুনতে আমার কান পচে গেছে। আপু কাল যা করেছে তার জন্য আমাদের সবার উচিত ওর কাছে কৃতজ্ঞ থাকা। আর আপনি কিনা উল্টো ওর নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন। আপনার মনে একটু দয়া মায়া নেই? তুই আমাকে দয়া মায়া শেখাতে আসছিস নাবিল? তুই তো কাল বইয়ের আঁচলের তলায় লুকিয়েছিলি। পুলিশ যখন তোর বাবাকে হাতকড়া পরাতে গেল, তুই তো একটা টু শব্দও করতে পারিসনি। তোর 19 বছরের ভাইটা অন্তত পুলিশের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল, আর তুই বড় ছেলে হয়ে চুপ করে মজা দেখছিলি। এখন আসছিস আমাকে জ্ঞান দিতে? তুই তো সিনিয়র বউয়েরই চামচাগিরি করবি, কারণ ও তো তোর নিজের বউয়ের বড় বোন। শ্যালিকার প্রতি দরদ তো উঠলে উঠবেই। ফুপু, আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমি চুপ ছিলাম কারণ আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। বাবা এমন একটা কাজ করতে পারেন, সেটা আমার চিন্তারও বাহিরে ছিল। তোর বাবা করেনি বলেই তো বলছি যে এই কাজটা বাইরের কেউ করেছে, আর সে বাইরের লোকটা ওই মেঘলারই কেউ হবে। তুই দেখে নিস, এ মেয়ে আমাদের পুরো চৌধুরী বাড়িটাকে একদিন রাস্তায় বসিয়ে ছাড়বে। ফরিদা আর নাবিলার এই কথা কাটাকাটির মাঝখানেই মেঘলা ডাইনিং রুমে এসে দাঁড়ায়। তার চোখে মুখে একটা শান্ত কিন্তু তীক্ষ্ণ ভাব। কাল রাতের পর থেকে মেঘলার ভেতরের আত্মবিশ্বাসটা যেন আরো কয়েক গুণ বেড়ে গেছে। সে ফরিদার চোখের দিকে সরাসরি তাকায়। ফরিদা একটু ঘাবড়ে গেলেও নিজেকে অহংকার ধরে রাখার চেষ্টা করে। ফুফু আম্মা, আপনি যদি আমার নামে কোনো অভিযোগ করতে চান তাহলে সেটা সরাসরি আমার মুখের উপর করতে পারেন। আড়ালে বসে মিথ্যা গল্প বানানোর কোনো প্রয়োজন নেই। আমি কাল পুলিশকে আটকেছি কারণ আমি জানি বাবা নির্দোষ। আর আপনার যদি মনে হয় আমি এই জালিয়াতির সাথে জড়িত,
তাহলে আপনি এক্ষুনি আবার পুলিশকে ডাকুন। আমি সব তদন্তের মুখোমুখি হতে রাজি আছি। তুই আমাকে পুলিশের ভয় দেখাচ্ছিস? তুই কি ভেবেছিস তুই কাল একটা সত্যি ধরে ফেলেছিস বলে তুই এই বাড়ির কর্ত্রী হয়ে গেছিস? তোর এই সিনিয়র বউয়ের দেবাক আমি একদিন মাটিতে নামিয়ে আনবো। তুই ভুলে যাস না, তুই এ বাড়ির ছোট বউ, আর তোর নিজের বড় বোন সুমি হলো এ বাড়ির বড় বউ। তুই কখনো ওর জায়গা নিতে পারবি না। আমি কারো জায়গা নিতে আসিনি ফুফু আম্মা। সুমি আমার আদরের ছোট বোন, ওর জায়গা আমার বুকের ভেতর। এই বাড়ির বড় বউয়ের পদ নিয়ে আমার কোনো লোভ নেই। আমি শুধু চাই এই পরিবারটা যেন কোনো বিপদে না পড়ে। আর আপনি যদি সত্যি এই পরিবারের ভালো চান, তাহলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা বন্ধ করে আসল অপরাধীকে খোঁজার চেষ্টা করুন। কারণ যে কাল বাবার নামে মিথ্যা লোন তুলেছে সে এই বাড়ির বাহিরের কেউ নয়, সে এই বাড়ির ভেতরেরই কেউ। মেঘলার এই কথাটা শোনার সাথে সাথে নাবিলের হাত থেকে চায়ের কাপটা ছিটকে ফ্লোরে পড়ে যায়। গরম চা নাবিলের পায়ে লাগলেও সে সেদিকে কোনো ভ্রুক্ষেপ করে না। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। মেঘলা তীক্ষ্ণ দৃষ্টিতে নাবিলের দিকে তাকায়। রেহানা বেগম চমকে উঠে নাবিলের কাছে ছুটে যায়। কি হলো নাবিল, তুই ঠিক আছিস তো? পাপুড়ে যায়নি তো বাবা? মর্জিনা, তাড়াতাড়ি একটা কাপড় নিয়ে আয়। আমি ঠিক আছি মা, হাত ফসকে পড়ে গেছে, আমি রুমে যাচ্ছি। নাবিল প্রায় ছুটে সেখান থেকে চলে যায়। মেঘলার চোখের দৃষ্টি নাবিলের যাওয়ার পথের দিকে আটকে থাকে। তার মনের ভেতর একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করে। ঠিক তখনই আয়ান বাইরে থেকে তড়িঘড়ি করে ভেতরে ঢোকে। আয়ানের চেহারা খুব পরিশ্রান্ত। সারা রাত সে হয়তো ঘুমায়নি। মেঘলা, তুমি একবার আমার সাথে উপরে চলো, খুব জরুরি দরকার। কি হয়েছে আয়ান? তুমি এত সকালে বাইরে কোথায় গিয়েছিলে? এখানে বলা যাবে না, তুমি আমার রুমে আসো। মা, তুমি বাবাকে সাবধানে রেখো। আমি একটা বড় সত্যি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আনতে যাচ্ছি। আয়ান আর কোনো কথা না বলে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। মেঘলাও তার পেছন পেছন যায়। ফরিদা বেগম সন্দিহান দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে থাকেন। আয়ানের রুমে ঢুকে আয়ান সাথে সাথে দরজাটা ভেতর থেকে লক করে দেয়। মেঘলা একটু অবাক হয়। তুমি দরজা বন্ধ করছো কেন আয়ান? কি এমন সত্যি তুমি জেনেছো? আমি কাল রাত থেকে ওই সিসিটিভি ফুটেজটা নিয়ে কাজ করছিলাম মেঘলা। তুমি ঘড়ির বিষয়টা ধরেছো, আর আমি ধরেছি লোকটার জ্যাকেটটা। জ্যাকেট? জ্যাকেটে কি সমস্যা? লোকটা যে কালো রঙের লেদার জ্যাকেটটা পরেছিল সেটা কোনো সাধারণ জ্যাকেট নয়। বাবা 3 বছর আগে সিঙ্গাপুর থেকে ওই জ্যাকেটটা কাস্টম অর্ডার করে বানিয়েছিলেন। ওই জ্যাকেটের ডান হাতার কাছে একটা ছোট সিলভার রঙের মেটাল লোগো আছে। বাংলাদেশে ওই ডিজাইন আর কারো কাছে নেই। কাল রাতের ফুটেজে ওই জ্যাকেটের হাতায় আমি ঠিক সেই লোগোটা দেখেছি। তার মানে তুমি বলতে চাইছো যে জালিয়াতি করেছে সে বাবার নিজের জ্যাকেটটা পরেই ব্যাংকে গিয়েছিল? হ্যাঁ, সে বাবার জ্যাকেট পরেছিল, বাবার মতো হাঁটার স্টাইল নকল করেছিল, আর মুখে মাস্ক পরেছিল যাতে কেউ তাকে চিনতে না পারে। কিন্তু সে ঘড়িটা ভুল হাতে পরে ফেলেছিল। এখন প্রশ্ন হলো, বাবার আলমারি থেকে ওই জ্যাকেটটা কে বের করতে পারে? বাড়ির ভেতরের কেউ, যে জানে বাবা সিঙ্গাপুর থেকে জ্যাকেটটা এনেছিলেন এবং যে বাবার হাঁটার স্টাইল খুব ভালোভাবে নকল করতে পারে। একদম ঠিক। আর কাল রাতে আমি যখন সবার নজর এড়িয়ে বাবার আলমারি চেক করতে যাই, তখন আমি দেখি জ্যাকেটটা সেখানে নেই, কেউ ওটা সরিয়ে ফেলেছে। আয়ান, তুমি কি কাউকে সন্দেহ করছো? আমি সন্দেহ করছি না মেঘলা, আমি প্রায় নিশ্চিত। কিন্তু আমি চাই আমার ধারণাটা ভুল হোক, কারণ যদি আমার ধারণা সত্যি হয় তাহলে আমাদের পরিবারটা একেবারে ধ্বংস হয়ে যাবে। তুমি নাবিল ভাইয়ের কথা ভাবছো, তাই না? আয়ান চমকে মেঘলার দিকে তাকায়। সে ভাবতেও পারেনি মেঘলাও একই মানুষের কথা সন্দেহ করছে। আয়ান ধপ করে বিছানায় বসে পড়ে। তার চোখে এক ধরনের অসহায়ত্ব ফুটে ওঠে। তুমি কিভাবে বুঝলে? একটু আগে নিচে যখন আমি বললাম যে কালকের অপরাধী এই বাড়ির ভেতরের কেউ, তখন নাবিল ভাইয়ের হাত থেকে চায়ের কাপ পড়ে গিয়েছিল। তার চোখে মুখে আমি স্পষ্ট ভয় দেখেছি। ভাইয়া কাল রাত থেকে খুব অস্বাভাবিক আচরণ করছেন। পুলিশের সামনেও তিনি একটাও কথা বলেননি। কিন্তু ভাইয়া কেন এমন করবে মেঘলা? বাবা ভাইয়াকে নিজের চেয়েও বেশি ভালোবাসেন। ভাইয়া কেন বাবার সাথে এত বড় বেইমানি করবে? এর পেছনে নিশ্চয়ই এমন কোনো কারণ আছে যা আমরা জানি না। আমাদের প্রমাণ খুঁজতে হবে আয়ান। তুমি নাবিল ভাইয়ের রুমে গিয়ে চেক করো।
যদি জ্যাকেটটা সেখানে পাওয়া যায় তাহলে সব পরিষ্কার হয়ে যাবে। ভাইয়া এখন রুমে নেই, সে মাত্রই বাইরে গেল। আমি এখনই সুমি ভাবির অজান্তে ভাইয়ার আলমারি চেক করব। তুমি এখানে থাকো। আয়ান দ্রুত নাবিলের রুমের দিকে চলে যায়। মেঘলা জানালার কাছে গিয়ে দাঁড়ায়। তার বুকের ভেতরটা কেমন যেন শূন্য লাগছে। এই পরিবারটাকে সে কত ভালোবাসতো। সুমির সুখের জন্য সে নিজের জীবনের সব সঞ্চয়, নিজের বিয়ে সবকিছু বিসর্জন দিয়েছিল। আর আজ সেই পরিবারটাই ভেতর থেকে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর মেঘলার রুমে সুমি ঢোকে। সুমির চোখ দুটো ফোলা, মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কাঁদছে। কি রে সুমি, কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন? আপু, তুই কি সত্যি আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে চাস? তুই কি সত্যি আমার স্বামীর জায়গাটা দখল করতে চাস? এইসব তুই কি বলছিস সুমি? তুই পাগল হয়ে গেলি নাকি? আমি তোকে বের করে দেব কেন? ফুপু আম্মা তো আমাকে এটাই বলেছে। ফুপু আম্মা বলেছে তুই নাকি ইচ্ছে করে পুলিশকে ইমপ্রেস করেছিস যাতে সবাই তোকে এই বাড়ির বড় বউ হিসেবে মেনে নেয়। তুই নাকি কাল রাতে নাবিলকেও সবার সামনে অপমান করেছিস। আপু, তুই আমার আপন বোন, তুই কেন আমার সংসারটা নষ্ট করতে চাইছিস? সুমি, তুই একটা বাইরের মানুষের কথায় নিজের আপন বোনকে ভুল বুঝছিস। তুই ভুলে গেলি আমি তোর জন্য কি করেছি? তুই ভুলে গেলি আমি তোর হাসি মুখ দেখার জন্য নিজের জীবনটা কিভাবে শেষ করেছি? তুই আমার জন্য কি করেছিস আপু? তুই তো নিজের ইচ্ছায় আয়ানকে বিয়ে করেছিস। তুই তো পারতিস ওই দিন বিয়ের আসর থেকে চলে যেতি, কিন্তু তুই তো যাসনি। তুই ঠিকই আয়ানের গলায় মালাটা গলায় পরে নিয়েছিস, কারণ তুই জানতি এই চৌধুরী বাড়ির অনেক সম্পত্তি আছে। সুমির এই কথাগুলো মেঘলার বুকের ভেতর তীরের মতো বিঁধতে থাকে। সে স্তব্ধ হয়ে নিজের ছোট বোনের দিকে তাকিয়ে থাকে, যে বোনের জন্য সে নিজের বিয়ের জমানো সব টাকা বিলিয়ে দিয়ে 18 বছর বয়স পর্যন্ত আইবুড়ো হয়ে বসেছিল। আজ সেই বোন তাকে সম্পত্তির লোভী বলছে। মেঘলার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে শুরু করে। তুই আমাকে সম্পত্তির লোভী বললি সুমি? তুই জানিস 3 বছর আগে তোর এই চৌধুরী বাড়ির কি অবস্থা হয়েছিল? তুই জানিস তোর শ্বশুর যখন পথে বসার উপক্রম হয়েছিল তখন কে তাদের বাঁচিয়েছিল? কে বাঁচিয়েছে? কিসের কথা বলছিস? আমি বাঁচিয়েছিলাম। আমার বিয়ের জন্য জমানো 25 লাখ টাকা আমি তোর শ্বশুরের হাতে তুলে দিয়েছিলাম, যাতে তোর স্বামীর সম্মান নষ্ট না হয়, যাতে তুই এই বাড়িতে মাথা উঁচু করে থাকতে পারিস। আর সেই টাকা দেওয়ার কারণে সাজিদের আগের বিয়ের প্রস্তাবটা ভেঙে গিয়েছিল। আমি ইচ্ছে করে 28 বছর অবিবাহিত থাকিনি সুমি। আমি তোর সংসারের সুখের জন্য অবিবাহিত ছিলাম। আর আজ তুই আমাকে বলছিস আমি তোর সংসার ভাঙতে এসেছি? সুমি যেন আকাশ থেকে পড়ে। সে অবিশ্বাস্য চোখে মেঘলার দিকে তাকিয়ে থাকে। তার হাত পা কাঁপতে শুরু করে। সে কোনোদিন ঘুণাক্ষরেও এই সত্যিটা জানতে পারেনি। ফুপু আম্মা তাকে সারাদিন মেঘলার বিরুদ্ধে বিষাক্ত কথা শুনিয়েছে, আর সে বোকার মতো সেগুলো বিশ্বাস করেছে। আপু, তুই এসব কি বলছিস? তুই আমাদের এত টাকা দিয়েছিলি? বাবা বা নাবিল তো আমাকে কোনোদিন এই কথা জানেনি। জানাবে কেন? জানালে যে তাদের আত্মসম্মানে আঘাত লাগতো। তার একটা মেয়ের টাকার উপর দিয়ে ব্যবসা করেছে, এটা তো তারা কাউকে বলতে পারবে না। আমি তোকে এই কথাগুলো কোনোদিন বলতে চাইনি সুমি, কিন্তু আজ তুই যখন আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুললি তখন আমি বাধ্য হলাম সত্যিটা বলতে। তুই এখন আমার ঘর থেকে যা সুমি, আমি তোর মুখ দেখতে চাই না। আমাকে ক্ষমা করে দে আপু, আমি বুঝতে পারিনি। আমি ফুপু আম্মার কথায় মাথা খারাপ করে ফেলেছিলাম। আমি কত বড় পাপ করেছি আপু, তুই আমাকে মাফ করে দে। সুমি মেঘলার পায়ের কাছে বসে হাউমাউ করে কাঁদতে থাকে। মেঘলা নিজেকে সামলাতে পারে না, সেও সুমিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। দুই বোনের এই কান্নার মাঝখানেই আয়ান দৌড়ে রুমে ঢোকে। আয়ানের হাতে একটা কালো রঙের লেদার জ্যাকেট আর একটা রাবারের ফেস মাস্ক। মেঘলা, আমি পেয়েছি। এগুলো ভাইয়ার আলমারির একদম ভেতরের ড্রয়ারে লুকানো ছিল। আমাদের সন্দেহই সত্যি, কাল বাবার রূপ ধরে ভাইয়াই ওই জালিয়াতিটা করেছে। কি বলস আয়ান? নাবিল কেন বাবার নামে ফেক লোন নিবে? সেটা আমি ভাইয়াকে জিজ্ঞেস করব। ভাইয়া মাত্রই বাড়িতে ফিরেছে, আমি আজ এর শেষ দেখে ছাড়বো। আয়ান জ্যাকেট আর মাস্ক হাতে নিয়ে সোজা নাবিলের ঘরের দিকে ছুটে যায়। মেঘলা আর সুমিও তার পেছন পেছন যায়। নাবিল তার বিছানায় বসে মাথায় হাত দিয়ে চিন্তা করছিল। আয়ান সজোরে দরজা খুলে ভেতরে ঢোকে এবং জ্যাকেটটা নাবিলের মুখের ওপর ছুঁড়ে মারে। এটা কি ভাইয়া? এটা তোমার আলমারিতে কি করছিল? নাবিল জ্যাকেটটা দেখে আক্ষরিক অর্থে কেঁপে ওঠে।
তার চোখের সামনে যেন পুরো পৃথিবী ঘুরতে শুরু করে। সে ঢোক গেলে কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। সুমি দৌড়ে গিয়ে নাবিলের কলার চেপে ধরে। তুমি এই কাজ করেছো নাবিল? তুমি বাবার নামে মিথ্যা জালিয়াতি করেছো? তুমি আমাদের পুরো পরিবারটাকে পথে বসাতে চেয়েছিলে? কেন করলে তুমি এমন জঘন্য কাজ? আমাকে মাফ করে দে আয়ান, আমাকে মাফ করে দে সুমি, আমাকে মাফ করে দে সুমি। আমি বাধ্য হয়েছিলাম, আমার কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না। কিসের বাধ্যবাধকতা ভাইয়া? তুমি কাল পুলিশকে আমাদের বাড়ি পর্যন্ত নিয়ে এলে। মেঘলা না থাকলে আজ বাবা জেলের ভেতর থাকতো। তুমি কার কথায় এই কাজ করেছো? কে তোমাকে ব্ল্যাকমেইল করছিল? কামাল, সাজিদের বড় ভাই কামাল। কামাল? কিন্তু কামালের সাথে তোমার কিসের সম্পর্ক? সে তোমাকে ব্ল্যাকমেল করবে কেন? নাবিল ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ে। সে দুই হাত দিয়ে মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠে। একটা বড় ভাই যখন তার ছোট ভাইয়ের সামনে এভাবে ভেঙে পড়ে, তখন দৃশ্যটা খুব ভয়ানক হয়। আয়ান অবাক হয়ে নাবিলের কান্না দেখতে থাকে। 1 মাস আগে কামাল আমাকে একটা ওয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে। সে আমাকে কিছু ছবি পাঠায়। ছবিগুলো ছিল সুমির। আমার ছবি? আমার কিসের ছবি? তোর ভার্সিটি জীবনের কিছু ছবি, যেগুলো কেউ খুব জঘন্যভাবে এডিট করে নোংরা রূপ দিয়েছিল। ডিফেক্ট ছবি। ছবিগুলো এত নিখুঁত ছিল যে কেউ দেখলে বিশ্বাস করবে ওগুলো সত্যি। কামাল আমাকে হুমকি দেয়, আমি যদি তার কথা না শুনি তাহলে সে ওই ছবিগুলো ইন্টারনেটে ভাইরাল করে দেবে। তোর সম্মান, আমাদের পরিবারের সম্মান, সবকিছুই ইন্টারনেটের নোংরা গলিতে ছড়িয়ে দেবে। তুমি এই কথাটা আমাকে বা বাবাকে বলতে পারতে ভাইয়া। আমরা সাইবার ক্রাইমে অভিযোগ করতাম। তুমি এর জন্য এত বড় একটা ক্রাইম করে বসলে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম আয়ান। আমি সুমিকে খুব ভালোবাসি। আমি ওর এই বদনাম সহ্য করতে পারতাম না। কামাল আমাকে বলেছিল, আমি যদি বাবার রূপ ধরে ব্যাংক থেকে এই কোটি টাকার লোন তুলে তাকে দেই, তাহলে সে ওই ছবিগুলো ডিলিট করে দেবে। আর সে কথা দিয়েছিল যে সে বাবার কোনো ক্ষতি করবে না। সে বলেছিল লোকটা সে নিজেই শোধ করে দেবে। আমি বোকার মতো তার ফাঁদে পা দিয়েছিলাম। তুমি একটা চরম ভুল করেছো নাবিল ভাই। কামাল শুধু টাকা নিতে আসেনি, সে আমাদের পরিবারটাকে ধ্বংস করতে এসেছিল। আর সেই কাজের জন্য তোমাকেই ব্যবহার করেছে। তুমি নিজের বাবার পিঠে ছুরি মেরেছো। আমি জানি আপু, আমি অনেক বড় পাপ করেছি। কাল রাতে যখন বাবা পুলিশ দেখে কাঁদছিল, তখন আমার মনে হচ্ছিল আমি মরে যাই। আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। তুমি টাকাটা কিভাবে কামালকে দিলে? ক্যাশ নাকি ট্রান্সফার? ব্যাংক থেকে টাকাটা সরাসরি একটা বিদেশি অ্যাকাউন্টে ট্রান্সফার করার কথা ছিল কামালের। সে আমাকে একটা অ্যাকাউন্ট নম্বর দিয়েছিল। আমি লোন সংগ্রহ হওয়ার পর পেপারসে সিগনেচার করে দিয়েছিলাম, যাতে টাকাটা ওই অ্যাকাউন্টে চলে যায়। ওই অ্যাকাউন্ট নম্বরটা আমাকে দাও ভাইয়া। আমি ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলে ট্রানজ্যাকশনটা ট্র্যাক করার চেষ্টা করব। নাবিল তার মোবাইল থেকে অ্যাকাউন্ট নম্বরটা বের করে আয়ানকে দেয়। আয়ান সাথে সাথে তার ল্যাপটপ অন করে ব্যাংকের একটা পরিচিত সোর্সকে সেই নম্বরটা পাঠায় ডিটেলস আনার জন্য। ঘরে পিনপতন নীরবতা। সুমি একটা কোনায় বসে কাঁদছে। মেঘলার মুখ থমথমে। 10 মিনিট পর আয়ানের ল্যাপটপে একটা মেল আসে। আয়ান মেলটা পড়ে পাথরের মতো জমে যায়। তার চোখ কপালে উঠে যায়। কি হয়েছে আয়ান? কার অ্যাকাউন্ট ওটা? কামাল টাকাটা কোথায় সরিয়েছে? এটা কোনো বিদেশি অ্যাকাউন্ট নয় মেঘলা। মানে কামাল তো আমাকে বলেছিল টাকাটা দুবাইয়ের একটা অ্যাকাউন্টে যাবে। কামাল তোমাকে মিথ্যা বলেছিল ভাইয়া। সে টাকাটা দুবাই পাঠায়নি। সে খুব নিখুঁত একটা চাল চেলেছে। সে এক ঢিলে 2 পাখি মেরেছে। আয়ান, তুমি আমাকে ভয় পাওয়াচ্ছ। পরিষ্কার করে বলো কি হয়েছে? টাকাটা কার অ্যাকাউন্টে গেছে? টাকাটা ট্রান্সফার হয়েছে তোমার অ্যাকাউন্টে মেঘলা চৌধুরী। অ্যাকাউন্ট নাম্বার 3432। আয়নের কথা শুনে মেঘলার মাথার ওপর যেন বাজ ভেঙে পড়ে। সে ভারসাম্য সামলাতে না পেরে পেছনের দেওয়াল ধরে ফেলে। নাবিল অবিশ্বাস্য চোখে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। সুমি কান্না থামিয়ে অবাক হয়ে যায়। কামাল টাকাটা তোমার পার্সোনাল সেভিংস অ্যাকাউন্টে পাঠিয়েছে মেঘলা, যে অ্যাকাউন্ট থেকে তুমি 3 বছর আগে বাবাকে 25 লাখ টাকা দিয়েছিলে। ঠিক সেই অ্যাকাউন্টে আজ 2 কোটি টাকা ঢুকেছে। কিন্তু আমার অ্যাকাউন্টের ডিটেলস কামাল কোথায় পেল?
আর সে এই কাজটা কেন করলো? কারণ সে প্রমাণ করতে চায় যে এই জালিয়াতির আসল মাস্টার মাইন্ড বাবা বা ভাইয়া নয়, আসল মাস্টার মাইন্ড হলে তুমি। সে পুলিশকে বোঝাতে চায় যে তুমি এই পরিবারের বউ হয়ে এসে ধোঁকা দিয়ে বাবার সই জাল করে 2 কোটি টাকা নিজের অ্যাকাউন্টে সরিয়ে ফেলেছ। আর কাল রাতে তুমি পুলিশকে আটকানোর যে নাটক করেছ সেটাও তোমার এই প্ল্যানের একটা অংশ। ঠিক সেই মুহূর্তে আয়ানের মোবাইলটা বেজে ওঠে। স্ক্রিনে সেই চেনা নম্বর, কামাল। আয়ান দাঁতে দাঁত চেপে ফোনটা লাউড স্পিকারে রিসিভ করে। কি আয়ন চৌধুরী, ল্যাপটপের স্ক্রিন দেখে খুব চমকে গেছিস তাই না? আমি বলছিলাম না তোদের পুরো পরিবারকে আমি রাস্তায় বসাবো। তুই একটা জানোয়ার কামাল। তুই মেঘলাকে ফাঁসানোর জন্য এই নোংরা খেলা খেললি। শুধু আমি খেয়াল করিনি আয়ান, এই খেলায় তাদের ভেতরের লোকও আমাকে সাহায্য করেছে। আমি তো মেঘলার অ্যাকাউন্ট নাম্বার জানতাম না। ওই অ্যাকাউন্ট নাম্বার আমাকে কে দিয়েছে জানিস? কে? তোদের পরম পূজনীয় ফুপু আম্মা ফরিদা বেগম। সে নিজে আমাকে মেঘলার পুরোনো অ্যাকাউন্টের ডিটেলস দিয়েছে যাতে আমি মেঘলাকে চোরের দায়ে জেলে পাঠাতে পারি। আর 10 মিনিটের মধ্যে পুলিশ তোদের বাড়িতে পৌঁছাবে মেঘলাকে অ্যারেস্ট করার জন্য। তোদের সিন্নর বউকে এবার জেলের ভাত খাওয়ার জন্য প্রস্তুতি নেয় আয়ান। কলটা কেটে যায়। কামালের শয়তানি হাসিটা যেন পুরো ঘরে প্রতিধ্বনিত হতে থাকে। মেঘলা থরথর করে কাঁপছে। আয়ান 2 হাত মুষ্টি করে এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন সে এখনই পুরো পৃথিবীটা জ্বালিয়ে দেবে। ফরিদা বেগমের বিশ্বাসঘাতকতা আর কামালের এই ভয়ঙ্কর ফাঁদ থেকে মেঘলাকে সে কিভাবে বাঁচাবে, এটাই এখন তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। আয়ান, ওরা আমাকে নিয়ে যাবে। আমি তো কোনো চুরি করিনি আয়ান, আমি কেন জেলে যাব? কেউ তোমাকে কোথাও নিয়ে যাবে না মেঘলা, তুমি শান্ত হও। কিভাবে শান্ত হব? তুমি শুনলে না কামাল কি বলল? পুলিশ আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আসছে। আমার বাবা যদি জানতে পারে যে তার মেয়েকে চুরির দায়ে পুলিশ ধরে নিয়ে গেছে, তিনি তো মরেই যাবেন আয়ান। আমার সম্মান, আমার বাবার সম্মান সব শেষ হয়ে যাবে। মেঘলা ফ্লোরে বসে 2 হাতে নিজের মুখ ঢেকে হাউমাউ করে কাঁদতে শুরু করে। যে 28 বছরের মেয়েটা কাল রাতে পুলিশের চোখের দিকে তাকিয়ে বুক চিতিয়ে কথা বলেছিল, আজ সেই মেয়েটা একটা অসহায় পাখির মতো কাঁপছে। আয়ান মেঘলার পাশে হাঁটু গেড়ে বসে। 19 বছরের এই ছেলেটা বুঝতে পারে এই মুহূর্তে মেঘলার কোনো হিরো দরকার নেই, ওর দরকার এমন কাউকে যে ওকে শুধু ভরসা দেবে। আয়ান খুব সন্তর্পণে মেঘলার কাঁপতে থাকা হাত দুটো নিজের হাতের মুঠোয় তুলে নেয়। মেঘলা, আমার চোখের দিকে তাকাও। আমাকে বাঁচাও আয়ান, আমি জেলে যেতে চাই না। আমার খুব ভয় করছে। আমি জীবনে কোনোদিন কারো একটা টাকাও ছুঁয়ে দেখিনি। আজ আমার নিজের অ্যাকাউন্টে চুরির টাকা। আমি পুলিশকে কি জবাব দেব? তোমাকে কোনো জবাব দিতে হবে না, তোমার সব জবাব আজ আমি দেব। তুমি শুধু আমার হাতটা শক্ত করে ধরে রাখো। তুমি কাল রাতে আমার পরিবারের সম্মান বাঁচিয়েছিলে। আজ যদি আমি তোমাকে বাঁচাতে না পারি তাহলে এই আয়ান চৌধুরীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। মেঘলার চোখ তুলে আয়ানের দিকে তাকায়। ছেলেটার চোখে কোনো চঞ্চলতা নেই, সেখানে আছে এক পাহাড় সমান স্থিরতা। মেঘলার বুকের ভেতর এক অদ্ভুত শীতলতা নেমে আসে। যে ছেলেটাকে সে সারা জীবন পিচ্ছি ভেবে তাচ্ছিল্য করেছে, আজ বিপদের এই চরম মুহূর্তে সেই ছেলেটার হাতের ছোঁয়া তাকে সবচেয়ে বেশি নিরাপদ মনে হচ্ছে। ঠিক সেই মুহূর্তে বাড়ির নিচে পুলিশের গাড়ি সাইরেনের তীব্র আওয়াজ শোনা যায়। মেঘলা ভয়ে আয়ানের হাতটা আরো শক্ত করে আঁকড়ে ধরে। আয়ান, পুলিশ চলে এসেছে। আমি বারান্দা দিয়ে দেখলাম অনেক পুলিশ বাড়ি ঘিরে ফেলেছে। এখন কি হবে আয়ান? আমি যাচ্ছি পুলিশের কাছে। আমি কি বলবো সব দোষ আমার? মেঘলা আপু কিছু জানে না। তুমি এখন পুলিশের সামনে যাবে না ভাইয়া। তুমি গেলে পুরো পরিস্থিতি কামালের পক্ষে চলে যাবে। তুমি সুমি ভাবিকে নিয়ে ঘরে থাকো, আমি আর মেঘলা নিচে যাচ্ছি। আয়ান মেঘলাকে মাটি থেকে তুলে দাঁড় করায়। মেঘলার পা কাঁপছে। আয়ান মেঘলার কাঁধে হাত রেখে তাকে সাহস দেয়। তারা ধীর পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে আফজল সাহেব আর রেহেনা বেগম ভয়ে জমে আছেন। ফরিদা বেগম এক কোণায় দাঁড়িয়ে খুব স্বাভাবিক থাকার অভিনয় করছেন, কিন্তু তার চোখে মুখে এক ধরনের শয়তানি আনন্দ লুকানো আছে। ইন্সপেক্টর তার দলবল নিয়ে ভেতরে ঢোকেন। মেঘলা চৌধুরী কোথায়? ওনাকে অ্যারেস্ট করার ওয়ারেন্ট আছে আমাদের কাছে। অ্যারেস্ট? আপনারা আমার পুত্রবধূকে অ্যারেস্ট করতে এসেছেন? মানে কি? কাল না আপনারা আমাকে ধরতে এসেছিলেন, আজ আবার ওকে কেন? কারণ কাল উনি আমাদের সাথে খুব বড় একটা গেম খেলেছেন চৌধুরী সাহেব। উনি আপনাকে বাঁচানোর নাটক করে আসল সত্যটা ধামাচাপা দিতে চেয়েছিলেন।
কিন্তু আমরা আজ সকালে ওই লোনের টাকার ট্রেস বের করেছি। পুরো 2 কোটি টাকা এই মেঘলা চৌধুরীর পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। ও আল্লাহ, এসব আমি কি শুনছি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। মেঘলা, তুই এই কাজ করেছিস? আমি তো আগেই বলেছিলাম রেহানা, এই মেয়ে একটা ডাইনি। ওই বাড়িতে বউ হয়ে তো আসেনি, ও এসেছিল আমাদের পুরো পরিবারটাকে পথে বসাতে। আমি তো ওর চেহারা দেখেই বুঝেছিলাম ও একটা চোর। আজ পুলিশের কাছে ওর আসল রূপটা ধরা পড়ে গেল। ফুফু আম্মা, আপনি চুপ করুন। মেঘলার এই হঠাৎ ধমকে ফরিদা বেগম থমকে যান। মেঘলা আয়নের পাশ থেকে এক পা সামনে এগিয়ে আসে। তার চোখে জল টলটল করছে, কিন্তু গলার স্বর একদম স্পষ্ট। সে ফরিদা বেগমের চোখের দিকে সরাসরি তাকায়। আপনি আমাকে চোর বলছেন ফুফু আম্মা? কিন্তু আপনি কি একবারও বুকে হাত দিয়ে বলতে পারবেন এই টাকাটা আমার অ্যাকাউন্টে কে পাঠিয়েছে? আমি কি করে মানবো? তুই চুরি করেছিস, তুই জানিস। তুই এখন বাঁচার জন্য আবল তাবল বকছিস। আপনারা নিজেদের পারিবারিক ঝগড়া পরে করবেন। ম্যাডাম, আপনি আমাদের সাথে চলুন। আপনার অ্যাকাউন্ট চুরি করার টাকা পাওয়া গেছে, এর চেয়ে বড় প্রমাণ আর কিছু হতে পারে না। প্রমাণ এটা নয় অফিসার, প্রমাণ হলো এই রাবারের মাস্ক আর এই জ্যাকেটটা। আয়ান তার হাতের ব্যাগ থেকে কালকে সেই মাস্ক আর লেদার জ্যাকেটটা বের করে পুলিশের সামনে ছুড়ে দেয়। জ্যাকেটটা দেখে আফজল সাহেব চমকে ওঠেন। এটা তো আমার জ্যাকেট আয়ান, এটা তুই কোথায় পেলি? এটা আমি এমন একটা জায়গা থেকে পেয়েছি যা তুমি স্বপ্নেও ভাবতে পারবে না বাবা। অফিসার, এই জ্যাকেটটা পরেই জালিয়াতি করা হয়েছিল, তাই না? আপনি এটা ফরেন্সিকে পাঠান। এর ভেতরে যার ঘামের স্যাম্পল পাওয়া যাবে আসল অপরাধী সে। আর আমি নিশ্চিত সেই ঘাম মেঘলার নয়। শুধু জ্যাকেট দিয়ে কিছু প্রমাণ হয় না। টাকা যার অ্যাকাউন্টে সে অপরাধী। আমি ওকে অ্যারেস্ট করবই। আপনি ওকে অ্যারেস্ট করতে পারবেন না, কারণ মেঘলার অ্যাকাউন্ট হ্যাক করে টাকাটা সেখানে পাঠানো হয়েছে। আর যে এই কাজটা করেছে তার সব প্রমাণ আমার হাতে আছে। তুই মিথ্যা বলছিস আয়ান। তুই তোর বউকে বাঁচানোর জন্য এসব বানাচ্ছিস। পুলিশ ভাই, আপনার ওকে ধরে নিয়ে যান। ও একটা ক্রিমিনাল। ফুপু, তুমি আর একটা কথা বললে আমি তোমার গলা চেপে ধরবো। তুমি আমাকে বাধ্য করো না তোমার নোংরা রূপটা আমার বাবার সামনে খুলতে। আয়ান, তুই তোর ফুপুর সাথে কিভাবে কথা বলছিস? তুই কি পাগল হয়ে গেলি? আমি পাগল হইনি বাবা, পাগল হয়ে গেছে তোমার এই বোন। তুমি জানতে চাও মেঘলার অ্যাকাউন্ট নাম্বার কামাল কোথায় পেয়েছে? এই ফুপু তাকে দিয়েছে। এই ফুপুই কামালের সাথে হাত মিলিয়ে মেঘলাকে ফাঁসানোর জন্য এই পুরো প্ল্যানটা করেছে। আয়নের কথা শুনে আফজল সাহেবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তিনি অবিশ্বাসের দৃষ্টিতে তার নিজের আপন বোনের দিকে তাকান। রেহেনা বেগম মুখে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন। ফরিদা বেগমের মুখ ফ্যাকাশে হয়ে যায়। ভাইজান, আপনি ওর কথা বিশ্বাস করবেন না। ও মেঘলার প্রেমে অন্ধ হয়ে গেছে। ও আমাকে ফাঁসাতে চাইছে। আমি তোমাকে ফাঁসাতে চাইছি? আচ্ছা দাঁড়াও। আয়া নিজের পকেট থেকে মোবাইলটা বের করে কামালের সাথে হওয়া শেষ কলের অডিও রেকর্ডিংটা প্লে করে। পুরো ড্রয়িং রুমে কামালের সেই কর্কশ কণ্ঠস্বর বেজে ওঠে, যেখানে সে পরিষ্কার বলছে ফরিদা বেগমই তাকে মেঘলার অ্যাকাউন্টের ডিটেলস দিয়েছে। রেকর্ডিংটা শেষ হওয়ার পর ড্রয়িং রুমের শ্মশানের নীরবতা নেমে আসে। আফজল সাহেব পুরো শরীর থরথর করে কাঁপছে। ফরিদা, তুই এই কাজ করেছিস তাই না? তুই আমার সম্মান, আমার পরিবারের সম্মান একটা রাস্তার ছেলের কাছে বিক্রি করে দিলি। ভাইজান, আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি কামাল এত বড় জালিয়াতি করবে। আমি শুধু চেয়েছিলাম মেঘলাকে এই বাড়ি থেকে তাড়াতে। এই মেয়েটা আসার পর থেকে আমার কোনো দাম ছিল না এই বাড়িতে। আমি ওকে সহ্য করতে পারছিলাম না। সহ্য করতে পারছিলি না বলে তুই ওকে চোর সাজাবি? তুই নিজের ভাইয়ের নামে মিথ্যা লোন নেওয়ার কাজে সাহায্য করবি? তুই তো আমার বোন নস, তুই একটা কালা সাপ। আফজল সাহেবের পুরো শরীর থরথর করে কাঁপছে। আফজল সাহেব রাগে কাঁপতে কাঁপতে ফরিদা বেগমের গালে সজোরে একটা চড় বসিয়ে দেন। ফরিদা বেগম ছিটকে ফ্লোরে পড়ে যান। রেহেনা বেগম পাথরের মতো দাঁড়িয়ে থাকেন। মেঘলা চোখ বন্ধ করে ফেলে। তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। একটা পরিবারের ভেতরের রূপ এত কুৎসিত হতে পারে তা সে কোনোদিন কল্পনাও করেনি। এইসব পারিবারিক ড্রামা দিয়ে আইন চলে না। চৌধুরী সাহেব, আপনার বোন অ্যাকাউন্টের তথ্য দিয়েছে ঠিক আছে, কিন্তু লোনটা নিল কে? কে এই মাস্ক পরে ব্যাংকে গিয়েছিল? যতক্ষণ না আসল লোকটাকে পাচ্ছি আমি মেঘলা চৌধুরীকে ছাড়তে পারবো না। আমি গিয়েছিলাম,
হঠাৎ নাবিলের গলা শুনে সবাই সিঁড়ির দিকে তাকায়। নাবিল খুব ধীর পায়ে সিঁড়ি দিয়ে নামছে। তার চোখ দুটো রক্ত জবার মতো লাল। পেছনে সুমি দাঁড়িয়ে অঝরে কাঁদছে। নাবিল এসে সোজা পুলিশের সামনে দাঁড়ায়। নাবিল, তুই এসব কি বলছিস? আমি সত্যি বলছি বাবা, আমি তোমার ওই জ্যাকেট আর মাস্ক পরে ব্যাংকে গিয়েছিলাম। আমি তোমার সিগনেচার চাল করেছিলাম। আফজল সাহেব নিজের বুকে হাত দিয়ে সোফায় বসে পড়েন। তার চোখের সামনে পুরো পৃথিবীটা যেন ঘুরছে। তার সবচেয়ে গর্বের ছেলে, তার বড় ছেলে, যার হাতে তিনি তার পুরো ব্যবসার দায়িত্ব তুলে দিয়েছিলেন, সেই ছেলেই আজ তার সাথে এত বড় বেইমানি করেছে। একজন বাবার জন্য এর চেয়ে বড় মানসিক মৃত্যু আর কিছু হতে পারে না। কেন করলি তুই এই কাজ নাবিল? বল কেন? আমার কি কমতি ছিল যে তোকে চুরি করতে হলো? তুই তো আমার কাছে চাইলে আমি আমার সব সম্পত্তি তোর নামে লিখে দিতাম। তুই কেন বুকে ছুরি মারলি বাবা? আমি টাকার জন্য এই কাজ করিনি বাবা, আমি সুমিকে বাঁচানোর জন্য এই কাজ করেছি। নাবিল ফ্লোরে বসে তার বাবার দুই পা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। একটা পরিণত মানুষের এই অসহায় কান্না দেখে মেঘলার চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। নাবিল তার মোবাইলটা বের করে সেই ডিপফেক ছবিগুলো আর কামালের ব্ল্যাকমেল করার মেসেজগুলো পুলিশকে দেখায়। অফিসার, কামাল আমাকে ব্ল্যাকমেল করেছিল। সে বলেছিল আমি যদি তাকে 2 কোটি টাকা তুলে না দেই এই ছবিগুলো, তাহলে সে আমার স্ত্রীর এই ছবিগুলো ইন্টারনেটে ভাইরাল করে দিবে। আমি সুমিকে খুব ভালোবাসি বাবা, আমি ওর সম্মান নষ্ট হতে দিতে পারতাম না। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারিনি কামাল এই টাকাটা দিয়ে এত বড় একটা ফাঁদ তৈরি করবে। আমি কাল রাত থেকে মরে যাচ্ছি বাবা। মেঘলা আপু আমাদের পরিবারের জন্য নিজের সবকিছু বিসর্জন দিয়েছে, আর আমি সেই আপুর জীবনেই কালঘাম নামিয়ে এনেছি। আমাকে ক্ষমা করে দিন বাবা, আমাকে আপনারা পুলিশের হাতে তুলে দিন। না পুলিশ ভাই, আপনারা আমার স্বামীকে নিয়ে যাবেন না। ওর কোনো দোষ করেনি, ও শুধু আমাকে বাঁচাতে চেয়েছিল। আপনারা আমাকে নিয়ে যান, আমার জন্য এই সব কিছু হয়েছে। সুমি দৌড়ে এসে নাবিলকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ড্রয়িং রুমের এই দৃশ্যটা যে কারো হৃদয় ভেঙে দেওয়ার মতো। রেহেনা বেগম মেঝেতে বসে হাউমাউ করে কাঁদছেন। আফজল সাহেবের চোখ দিয়ে নীরবে জল পড়ছে। মেঘলা আর নিজেকে ধরে রাখতে পারে না। সে ছুটে গিয়ে সুমি আর নাবিলের পাশে বসে পড়ে। কাঁদিস না সুমি। নাবিল ভাই, আপনিও কাঁদবেন না। আপনি কোনো অন্যায় করেননি। আপনি শুধু নিজের স্ত্রীকে রক্ষা করার চেষ্টা করেছেন। একজন স্বামীর এর চেয়ে বড় আর কি ধর্ম হতে পারে? আপনি বোকা ছিলেন যে কামালের ফাঁদে পা দিয়েছেন, কিন্তু আপনি অপরাধী নন। ম্যাডাম, আবেগ দিয়ে আদালত চলবে না। উনি নিজে স্বীকার করেছেন উনি জালিয়াতি করছেন। ওনাকে অ্যারেস্ট করতে হবে। আপনি কাউকে অ্যারেস্ট করতে পারবেন না অফিসার। আপনি আমাকে আইন শেখাবেন না ম্যাডাম। আমি আইন শেখাচ্ছি না, আমি আইনের একটা ফাঁক দেখাচ্ছি। নাবিল ভাই লোন তুলেছেন কার নামে? আফজাল চৌধুরীর নামে। ব্যাংক কার কাছে টাকা পাবে? আফজাল চৌধুরীর কাছে। হ্যাঁ তো? আফজাল চৌধুরী নিজে এই জালিয়াতির জন্য ব্যাংকে কোনো কমপ্লেন করেননি। ব্যাংক এখনো কোনো মামলা করেনি, কারণ লোন পেমেন্টের ডেট এখনো পার হয়নি। আপনারা এসেছেন একটা থার্ড পার্টির ইনফরমেশনের ভিত্তিতে। আফজাল সাহেব যদি এখন লিখিত দেন যে নাবিল তার অনুমতি নিয়েই লোনটা তুলেছে, তাহলে জালিয়াতির মামলাটাই তো বাতিল হয়ে যায়। কিন্তু টাকাটা তো আপনার অ্যাকাউন্টে গেছে, সেটা তো সন্দেহজনক। টাকাটা আমার স্ত্রীর অ্যাকাউন্টে গেছে, আমার বাবা পাঠিয়েছেন। কারণ আমার স্ত্রী 3 বছর আগে আমার বাবার ব্যবসার খারাপ সময়ে তাকে 25 লাখ টাকা ধার দিয়েছিল। বাবা সেই টাকাটাই তাকে লাভসহ ফেরত দিয়েছেন। এটা সম্পূর্ণ একটা পারিবারিক লেনদেন, এর মধ্যে কোনো জালিয়াতি নেই। আয়ানের কথাটা শুনে আফজল সাহেব অবাক হয়ে ছেলের দিকে তাকান। মেঘলাও আয়নের এই উপস্থিত বুদ্ধিতে বিস্মিত হয়। আয়ান চোখের ইশারায় আফজল সাহেবকে বিষয়টা সামলে নিতে বলে। হ্যাঁ অফিসার, আমার ছেলে আয়ান একদম ঠিক কথা বলেছে। আমি নিজেই নাবিলকে পাঠিয়েছিলাম লোনটা তুলতে। আমার শরীর খারাপ ছিল, তাই নাবিল আমার জ্যাকেট পরে গিয়েছিল, আর টাকাটা আমার পুত্রবধূর অ্যাকাউন্টেই পাঠিয়েছি। এটা আমাদের নিজস্ব পারিবারিক বিষয়, এখানে কোনো অপরাধ হয়নি অফিসার। আপনারা কি আমাকে বোকা ভেবেছেন? আমি জানি আপনারা একে অপরকে বাঁচানোর জন্য এখন মিথ্যা গল্প বানাচ্ছেন। প্রমাণ ছাড়া কোনো গল্পই মিথ্যা হয় না অফিসার। আপনি এখন আমার ভাইয়াকে অ্যারেস্ট করতে পারবেন না, কিন্তু আমি আপনাকে একটা সত্যিকারের ক্রিমিনাল দিতে পারি। কে সে? কামাল। নাবিল ভাইয়ের ফোনে কামালের ব্ল্যাকমেইল করার মেসেজ আছে।
আপনি সাইবার ক্রাইম আইনের অধীনে কামালকে এখনই অ্যারেস্ট করতে পারেন। সে একটা মেয়ের ছবি এডিট করে ব্ল্যাকমেইল করেছে এবং একটা পরিবারকে ধ্বংস করার চেষ্টা করেছে। আপনি কামালকে ধরুন, আসল সত্যিটা আপনি ওখানেই পেয়ে যাবেন। ইন্সপেক্টর কিছুক্ষণ চুপ করে চিন্তা করেন। আয়নের কথা লজিক্যাল। আফজল সাহেব যখন নিজেই অভিযোগ অস্বীকার করছেন তখন জালিয়াতের মামলা টিকবে না, কিন্তু ব্ল্যাকমেইলের মামলাটা খুব শক্ত। ঠিক আছে, আমি আপাতত কাউকেই অ্যারেস্ট করছি না, কিন্তু আমি কালামকে ধরবো এবং এই ঘটনার তদন্ত আমি চালিয়ে যাব। আপনারা কেউ শহরের বাইরে যেতে পারবেন না। পুলিশ চলে যাওয়ার পর পুরো বাড়িটা যেন এক দীর্ঘশ্বাস ফেলে। নাবিল মাথা নিচু করে ফ্লোরে বসে আছে। আফজল সাহেব ধীরে ধীরে নাবিলের কাছে গিয়ে তার কাঁধে হাত রাখেন। তুই অনেক বড় ভুল করেছিস নাবিল, কিন্তু তুই প্রমাণ করেছিস তুই তোর স্ত্রীকে কত ভালোবাসিস। আমি তোকে ক্ষমা করে দিলাম বাবা। নাবিল তার বাবাকে জড়িয়ে ধরে আবার কেঁদে ওঠে। রেহেনা বেগম এসে সুমিকে বুকে টেনে নেন। মেঘলা একপাশে দাঁড়িয়ে এই পুনর্মিলন দেখতে থাকে। তার বুকের ভেতর থেকে একটা বিশাল পাথর যেন নেমে গেছে। ঠিক তখনই আয়ান মেঘলার হাত ধরে তাকে ড্রয়িং রুমের বাইরে বাগানের দিকে নিয়ে যায়। বাগানে তখন সকালের হালকা রোদ এসে পড়েছে। তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন আয়ান? আমি তোমাকে একটা কথা বলতে চাই মেঘলা। কি কথা? কাল রাতে বিয়ের পর থেকে তুমি আমাকে শুধু ভুল বুঝেছ। তুমি আমাকে পিচ্চি বলেছ, অপদার্থ বলেছ, কিন্তু আজ আমি তোমাকে বলতে চাই মেঘলা, এই 19 বছরের ছেলেটা তোমার সব দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত। আয়ান, তুমি আমাকে কিছু বলতে হবে না। আমি জানি তোমার মনে অনেক কষ্ট, অনেক অপমান জমা হয়ে আছে। তোমাকে সবাই বয়সের খোঁটা দিয়ে সিনিয়র বউ বলে ডেকেছে, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি মেঘলা, এই বাড়িতে তুমি শুধু সিনিয়র বউ হিসেবে নয়, এই বাড়ির সবচেয়ে সম্মানী মানুষ হিসেবে মাথা উঁচু করে বাঁচবে। আয়নের কথাগুলো মেঘলার বুকের ভেতর এক গভীর আবেগের জন্ম দেয়। যে ছেলেটাকে সে এতকাল অবজ্ঞা করেছে, আজ সেই ছেলেটাই তার জীবনের সবচেয়ে বড় রক্ষাকর্তা হয়ে দাঁড়িয়েছে। মেঘলার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ে আয়ানের হাতের ওপর। তুমি আজ আমাকে বাঁচিয়েছো আয়ান। তুমি না থাকলে আজ আমি শেষ হয়ে যেতাম। আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঋণ থাকে না মেঘলা, থাকে শুধু ভালোবাসা আর বিশ্বাস। তুমি কি আমাকে সেই বিশ্বাসটা করতে পারবে? মেঘলা কোনো কথা বলতে পারে না। সে শুধু 2 হাত দিয়ে আয়ানের বুকে মাথা রাখে। আয়ান তার 2 হাত দিয়ে মেঘলাকে শক্ত করে জড়িয়ে ধরে। তাদের এই নীরব আলিঙ্গন যেন বলে দেয় 19 আর 28 বছরের কোনো ব্যবধান নয়। দুটি মানুষের হৃদয়ের ব্যবধানটাই হলো আসল কথা। কিন্তু এই শান্তির মুহূর্তটা বেশিক্ষণ স্থায়ী হয় না। আয়নের পকেটে থাকা মোবাইলটা হঠাৎ বেজে ওঠে। স্ক্রিনে একটা মেসেজ আসে। আয়ন মেঘলাকে সরিয়ে মেসেজটা ওপেন করে। মেসেজটা পাঠিয়েছে কামাল। তুই পুলিশকে ফিরিয়ে দিয়ে খুব বড় হিরো হয়ে গেছিস আয়ান, কিন্তু তুই কি জানিস তোর মেঘলার অতীতটা কতটা ভয়ঙ্কর? তোর মেঘলার জীবনে এমন একটা সত্যি আমার হাতে এসেছে যা তুই নিজেই ওকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবি। অপেক্ষা কর, আসল খেলা তো সবে শুরু হলো। আয়নের মুখের রং মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে যায়। মেঘলার অতীত? মেঘলার এমন কি অতীত থাকতে পারে যা আয়ান জানে না? আয়ন অবিশ্বাসের দৃষ্টিতে মেঘলার দিকে তাকায়। মেঘলা আয়নের মুখের পরিবর্তন দেখে ঘাবড়ে যায়। সে বুঝতে পারে নতুন কোনো ঝড় আবার তাদের দিকে ধেয়ে আসছে। তুমি আমার দিকে এইভাবে তাকিয়েছো কেন আয়ান? কামালের মেসেজে কি লেখা আছে? তুমি আমাকে কখনো তোমার অতীতের সব কথা খুলে বলনি কেন মেঘলা? তোমার জীবনে এমন কি ঘটেছিল যা তুমি আমার কাছেও লুকাতে চেয়েছো? তুমি কামালের মতো একটা ক্রিমিনালের কথা বিশ্বাস করছো আয়ান? তুমি ভাবছো আমার কোনো অন্ধকার অতীত আছে যা আমি তোমার কাছ থেকে লুকিয়েছি? তুমি আমাকে এতটা অবিশ্বাস করো? আমি তোমাকে অবিশ্বাস করছি না, কিন্তু কামাল এমনভাবে মেসেজটা পাঠিয়েছে যেন সে তোমার খুব বড় কোনো গোপন কথা জানে। তুমি আমাকে সত্যিটা বলো মেঘলা, আমি তোমার স্বামী, তোমার সবকিছু জানার অধিকার আমার আছে। আমার কোনো গোপন অতীত নেই আয়ান। আমার জীবনটা একটা খোলা বইয়ের মতো। আমি শুধু পড়াশোনা করেছি আর আমার পরিবারের দায়িত্ব পালন করেছি। এর বাইরে আমার কোনো অতীত নেই। কামাল তোমাদের মিথ্যা বলে আমাদের মাঝে সন্দেহ তৈরি করার চেষ্টা করছে। ও চাইছে তুমি আমাকে অবিশ্বাস করো আর আমাকে এই বাড়ি থেকে বের করে দাও। তুমি ঠিক বলছো মেঘলা, কামাল এটাই চাইছে।
সে আমাদের পরিবারকে ভেতর থেকে ভাঙতে পারেনি, তাই এখন সে আমাদের সম্পর্কটা ভাঙার চেষ্টা করছে। কিন্তু আমি ওকে সেই সুযোগ দেব না। আমি আজকেই ওর সব খেলা শেষ করব। তুমি ঘরে যাও মেঘলা, আমি কামালের সাথে দেখা করতে যাচ্ছি। না আয়ান, তুমি একা কামালের কাছে যাবে না। ও খুব ভয়ঙ্কর লোক, ও তোমার ক্ষতি করতে পারে। আমি তোমাকে একা যেতে দেব না। তুমি আমাকে বাধা দিও না মেঘলা, আজ আমাকে যেতেই হবে। যে লোকটা আমার স্ত্রীর নামে মিথ্যা অপবাদ দেওয়ার সাহস করেছে তাকে আমি ছেড়ে দেব না। তুমি শুধু আমার জন্য দোয়া করো। আয়ান আর এক মুহূর্ত দাঁড়ায় না, সে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে যায়। মেঘলা পাথরের মতো দাঁড়িয়ে থাকে, তার বুকের ভেতর একটা অজানা ভয় কাজ করছে। সে জানে না কামালের মনে কি চলছে, কিন্তু সে জানে আয়ান কামালের সাথে লড়তে গিয়ে কোনো বড় বিপদ পড়তে পারে। মেঘলা দ্রুত নিজের ঘরে যায়। সে কিছু একটা করার জন্য ছটপট করতে থাকে। এদিকে ড্রয়িং রুমে ফরিদা বেগম আর রেহেনা বেগম বসে আছেন। ফরিদা বেগমের চোখে মুখে একটু অদ্ভুত অস্বস্তি। আপা, আপনি আজ যা করেছেন, তারপর আপনার এই বাড়িতে থাকাটা কি ঠিক হচ্ছে? ভাইজান তো আপনাকে মেরেই ফেলতেন। আপনি কেন এত বড় একটা জঘন্য কাজ করতে গেলেন? আমি কি করেছি রেহানা? আমি তো শুধু মেঘলাকে এই বাড়ি থেকে তাড়াতে চেয়েছিলাম। আমি কি জানতাম কামাল এমন একটা ফাঁদ পাতবে? তুই তো জানিস এই সিনিয়র বউ আসার পর থেকে এই বাড়িতে আমার কোনো দাম নেই। সবাই শুধু ওর কথাই শুনছে। আমি এটা সহ্য করতে পারছিলাম না। কিন্তু তাই বলে আপনি কামালের সাথে হাত মেলাবেন? আপনি জানেন না কামাল আমাদের পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল? আপনি নিজের রাগ মেটাতে গিয়ে পুরো চৌধুরী বাড়িটাকে পথে বসিয়ে দিচ্ছিলেন। আর যদি আয়ান আর মেঘলা না থাকতো, তাহলে ভাইজানকে জেলের ঘানি ঘাটতে হতো। তুই আমাকে জ্ঞান দিস না রেহানা। আমি তোর চেয়ে বয়সে বড়। আমি যা করেছি ঠিক করেছি। মেঘলা একটা ডাইনি। ও এই বাড়িতে থাকলে এই বাড়ির কোনো দিন ভালো হবে না। তুই দেখে নিস কামাল, ওকে ঠিকই ফাঁসাবে। ওর আসল রূপটা সবার সামনে আসবেই। ফরিদা বেগমের কথা শেষ হতেই ড্রয়িং রুমে আফজল সাহেব ঢোকেন। তার চোখে মুখে চরম বিরক্তি আর রাগ। তিনি ফরিদা বেগমের সামনে এসে দাঁড়ান। তুই এখনো এই বাড়িতে বসে আছিস ফরিদা? তোর তো একটুকু লজ্জা নেই? তুই আমার নামে মিথ্যা লোন নেওয়ার কাছে সাহায্য করেছিস, মেঘলাকে চোর সাজানোর চেষ্টা করেছিস, আর এখন নির্লজ্জের মতো এই বাড়িতে বসে আছিস। হ্যাঁ, তুই এখন এই বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। ভাইজান, আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন একটা সামান্য মেয়ের জন্য? আপনি নিজের আপন বড় বোনকে রাস্তায় ফেলে দেবেন? এই সামান্য মেয়েটা আজ আমার পরিবারের সম্মান বাঁচিয়েছে, আর তুই নিজের আপন ভাইয়ের সম্মান বিক্রি করে দিয়েছিস। তোর মতো বোনের আমার কোনো দরকার নেই। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হবি, তা নাহলে আমি পুলিশ থেকে তোকে অ্যারেস্ট করাবো, বুঝেছিস? ঠিক আছে ভাইজান, আমি চলে যাচ্ছি। কিন্তু আপনি মনে রাখবেন, আপনি অনেক বড় ভুল করছেন। এই মেঘলা একদিন আপনাদের সবাইকে রাস্তায় বসাবে। আমি আর যাচ্ছি, কিন্তু আপনারা একদিন ঠিকই পস্তাবেন। রেহেনা বেগম ভয়ে একপাশে সরে যান। ফরিদা বেগম গজগজ করতে করতে নিজের ঘরের দিকে চলে যান ব্যাগ গোছানোর জন্য। আফজল সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসে পড়েন। তার নিজের পরিবার যে এতটা বিষাক্ত হতে পারে তা তিনি কোনোদিন ভাবেননি। ঠিক তখন মেঘলা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। মেঘলার চোখে মুখে একটা দৃঢ় প্রতিজ্ঞা। বাবা, আয়ান কামালের সাথে দেখা করতে গেছে। কামাল আয়ানকে কোনো ফাঁদে ফেলতে পারে। আমাদের কিছু একটা করতে হবে বাবা। তুই চিন্তা করিস না মা, আয়ান আর আগের মতো ছোট নেই। ও এখন অনেক দায়িত্ববান হয়েছে। ও ঠিকই নিজেকে সামলে নিতে পারবে। না বাবা, কামাল খুব ধূর্ত লোক। ও আয়ানকে রাগিয়ে দিয়ে কোনো ভুল কাজ করাতে পারে। আমি পুলিশের কাছে যাচ্ছি বাবা। আমি ইন্সপেক্টরকে সব কথা খুলে বলবো। তুই একা পুলিশের কাছে যাবি? না, সেটা ঠিক হবে না। আমি তোর সাথে যাচ্ছি। আপনার শরীর ঠিক নেই বাবা, আপনি রেস্ট নেন। আমি একাই যেতে পারবো। আপনি শুধু আমাকে ইন্সপেক্টরের নাম্বারটা দিন। আফজল সাহেব মেঘলাকে ইন্সপেক্টরের নাম্বার দেন। মেঘলা আর দেরি না করে বাসা থেকে বেরিয়ে যায়। তার গন্তব্য এখন শহরের বাইরে কামালের সেই পুরনো গোডাউন। আয়নের এক বন্ধুর কাছ থেকে সে কামালের ঠিকানাটা জোগাড় করেছে। এদিকে কামালের গোডাউনে আয়ন গিয়ে পৌঁছায়। গোডাউনের ভেতরটা অন্ধকার আর স্যাঁতসেঁতে। কামাল একটা ভাঙা চেয়ারে বসে আছে। তার চারপাশে তার কয়েকজন চামচা। কিরে আয়ন চৌধুরী, তুই সত্যি চলে এলি? আমি তো ভাবিনি তোর এত সাহস হবে। তুই তো একটা কচি খোকা, তুই আমার সাথে লড়তে এসেছিস? আমি তোর সাথে লড়তে আসিনি কামাল, আমি তোর সব খেলার শেষ করতে এসেছি।
তুই মেঘলার অতীত নিয়ে কি বলতে চাস? পরিষ্কার করে বল। মেঘলার অতীত? হ্যাঁ, সেই কথাই আসছে। তুই কি জানিস তোর এই সতীসাধ্যী স্ত্রী 3 বছর আগে একটা মার্ডারের সাথে যুক্ত ছিল? তুই মিথ্যে বলছিস কামাল। মেঘলা একটা পিঁপড়াও মারতে পারে না, আর তুই বলছিস সে মার্ডার করেছে। তুই এসব মন গড়া গল্প বানিয়ে আমাকে বোকা বানাতে পারবি না। গল্প নয় আয়ান, এটা একদম সত্যি। 3 বছর আগে মেঘলার স্কুলের একজন ক্লক ছাদ থেকে পড়ে মারা যায়। সবাই ভেবেছিল সেটা সুসাইড, কিন্তু সেটা সুসাইড ছিল না আয়ান। ওই ক্লক মেঘলার নামে কিছু নোংরা কথা ছড়িয়েছিল বলে মেঘলা তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। আর সেই ঘটনার একমাত্র সাক্ষী ছিল আমার ছোট ভাই সাজিদ। তুই একটা জানোয়ার কামাল। তুই সাজিদকে দিয়ে এসব মিথ্যা কথা বলাতে চাস? তুই ভাবছিস আমি তোর এই আবল তাবল কথা বিশ্বাস করব? তুই বিশ্বাস না করলেও পুলিশ ঠিকই বিশ্বাস করবে। সাজিদ কাল রাতেই পুলিশের কাছে গিয়ে এই স্টেটমেন্ট দিয়ে এসেছে। আর আমি তোকে মেসেজ দিয়েছি, কারণ আমি চাই তুই নিজে মেঘলাকে পুলিশের হাতে তুলে দে। তুই যদি সেটা করিস তাহলে আমি তোর ভাই নাবিলের জালিয়াতির প্রমাণগুলো মুছে ফেলবো। আর তা না হলে আমি নাবিলকেও জেলে পাঠাবো আর মেঘলাকেও মার্ডার কেসে ফাঁসাবো। তুই মেঘলাকে ব্ল্যাকমেইল করতে চাস কামাল, কিন্তু তুই জানিস না আমি সব প্রমাণ নিয়ে এসেছি। আমি তোর আর ফুপুর সব কল রেকর্ড পুলিশের কাছে দিয়ে এসেছি। তুই আমাকে ব্ল্যাকমেইল করার আগে নিজের চরকায় তেল দে। তুই পুলিশের কাছে গিয়েছিস, তুই অনেক বড় ভুল করেছিস আয়ান। তোকে আজ আমি এই গোডাউন থেকেই জ্যান্ত ফিরতে দেব না। ধর ওরে। কামালের চামচারা আয়ানকে চারপাশ থেকে ঘিরে ফেলে। আয়ান ভয় পায় না, সে জানে তাকে আজ লড়তেই হবে। সে একটা লোহার রড তুলে নিয়ে কামালের লোকদের ওপর ঝাঁপিয়ে পড়ে। 19 বছরের এই ছেলেটার ভেতর এত শক্তি কোথা থেকে এলো তা দেখে কামাল নিজেও একটু ঘাবড়ে যায়। আয়ান একা 3-4 জনের সাথে লড়তে থাকে। তার ঠোঁট পেটে রক্ত বের হচ্ছে, জামা ছিঁড়ে গেছে, কিন্তু সে থামছে না। সে শুধু মেঘলার কথা ভাবছে। মেঘলাকে এই জানোয়ারগুলোর হাত থেকে বাঁচানোর জন্য সে নিজের জীবনটাও দিয়ে দিতে পারে। হঠাৎ গোডাউনের বাইরে পুলিশের সাইরেনের শব্দ শোনা যায়। কামাল আর তার চামচারা ভয় পেয়ে পালাতে চেষ্টা করে, কিন্তু পুলিশ পুরো গোডাউন ঘিরে ফেলেছে। মেঘলা পুলিশের সাথে ভেতরে ঢোকে। আয়ান, আয়ান তুমি ঠিক আছো? মেঘলা দৌড়ে গিয়ে আয়ানকে জড়িয়ে ধরে। আয়ানের সারা গায়ে কালশিটে দাগ, রক্ত ঝরছে, কিন্তু আয়ানের মুখে একটা তৃপ্তির হাসি। সে মেঘলাকে দেখে শান্ত হয়। আমি ঠিক আছি মেঘলা, তুমি পুলিশ নিয়ে এসে খুব ভালো করেছো। এই জানোয়ারটাকে এবার জেলের ভাত খাওয়াতে হবে। আপনি চিন্তা করবেন না আয়ন সাহেব, আমরা কামাল আর ওর লোকদের অ্যারেস্ট করেছি। আর কামাল যে মেঘলা ম্যাডামের নামে মিথ্যা খুনের অভিযোগ করার প্ল্যান করেছিল সেটার প্রমাণও আমরা পেয়েছি। সাজিদ সব সত্যি স্বীকার করেছে। সে জানিয়েছে কামাল তাকে জোর করে এই মিথ্যা স্টেটমেন্ট দিতে বাধ্য করেছিল। থ্যাংক ইউ ইন্সপেক্টর, আপনি আজ আমাদের অনেক বড় একটা বিপদের হাত থেকে বাঁচালেন। ধন্যবাদ আমাকে নয় মেঘলা ম্যাডাম, ধন্যবাদ দিন আপনার স্বামীকে। উনি নিজের জীবন বাজি রেখে কামালের আস্তানা পর্যন্ত চলে এসেছিলেন শুধু আপনাকে বাঁচানোর জন্য। উনি সত্যিই একজন হিরো। পুলিশ কামাল আর তার লোকদের ধরে নিয়ে যায়। আয়ান আর মেঘলা একে অপরের দিকে তাকিয়ে থাকে। আয়ানের চোখে একটা গভীর ভালোবাসা আর মেঘলার চোখে সীমাহীন কৃতজ্ঞতা। তারা ধীর পায়ে গোডাউন থেকে বেরিয়ে আসে। মেঘলা আয়ানের হাতটা শক্ত করে ধরে রাখে। তুমি এতটা বোকা কেন আয়ান? তুমি কেন নিজের জীবন বাঁচিয়ে রেখে এই কামালের কাছে এলে? যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম? আমার কিছু হতো না মেঘলা, তুমি যে আমার সাথে ছিলে, তোমার দোয়া আমাকে বাঁচিয়ে রেখেছে। আর আমি তো তোমাকে কথা দিয়েছিলাম, তোমার সম্মান আর তোমার জীবন বাঁচানোর জন্য আমি সব করতে পারি। আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম না। আমি জানি আয়ান, তুমি প্রমাণ করেছো তুমি শুধু আমার স্বামী নও, তুমি আমার জীবনের সবচেয়ে বড় রক্ষাকর্তা। আমি তোমার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো। আমি তোমাকে আগেই বলেছি মেঘলা, স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঋণ থাকে না, থাকে শুধু ভালোবাসা আর বিশ্বাস। তুমি কি আমাকে ভালোবাসতে পারবে মেঘলা? তুমি কি আমাকে তোমার স্বামী হিসেবে মন থেকে মেনে নিতে পারবে? মেঘলা আয়নের চোখের দিকে তাকায়। সেখানে কোনো বয়সের ফারাক নেই, কোনো ইগো নেই, আছে শুধু একটা পবিত্র আর নিঃস্বার্থ ভালোবাসা। মেঘলা আয়নের বুকে মাথা রাখে। তার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে, কিন্তু এই পানি কষ্টের নয়, এই পানি স্বস্তির আর ভালোবাসার। আমি তোমাকে অনেক ভালোবাসি আয়ান। তুমি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছো। তুমি প্রমাণ করেছো ভালোবাসা আর দায়িত্ববোধের কোনো বয়স হয় না। তুমি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আর তুমি আমার জীবনের সবচেয়ে বড় সম্মান মেঘলা।
তুমি শুধু এই বাড়ির সিনিয়র বউ নও, তুমি এই বাড়ির সবচেয়ে সম্মানী আর সবচেয়ে আদরের বউ। আমি তোমাকে রানীর মতো করে রাখবো। আয়ান আর মেঘলা এক হয়ে যায়। তাদের ভালোবাসার এই বাঁধন আর কেউ ভাঙতে পারবে না। তারা একসাথে চৌধুরী বাড়িতে ফিরে আসে। আফজল সাহেব আর রেহেনা বেগম তাদেরকে দেখে ছুটে আসেন। আইন বাবা, তোর কি হয়েছে? তোর সারা গায়ে রক্ত কেন? ও আল্লাহ, আমার ছেলেটাকে কারাই ভাবে মারলো? আমি ঠিক আছি মা, তুমি চিন্তা করো না। কামালকে পুলিশ ধরে নিয়ে গেছে, আমাদের আর কোনো ভয় নেই। তুই অনেক বড় কাজ করেছিস বাবা। তুই আজ প্রমাণ করেছিস তুই সত্যিই আমার ছেলে। আমি তোর ওপর খুব গর্বিত রে বাবা। আয়ান, আমাকে ক্ষমা করে দে ভাই। আমি তোর আর আফুর অনেক ক্ষতি করেছি। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। ভাইয়া, তুমি যা করেছো সেটা পরিস্থিতির শিকার হয়ে করেছো। তুমি আর কখনো এমন ভুল করবে না। আমি জানি আমরা একটা পরিবার, আমরা সবসময় একসাথেই থাকবো। আপু, তুই আমাকে মাফ করে দিয়েছিস তো? আমি তোকে অনেক ভুল বুঝেছিলাম। আমি ফুপু আম্মার কথায় মাথা খারাপ করে ফেলেছিলাম। তুই আমার বড় বোন, তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোকে অনেক আগেই মাফ করে দিয়েছি সুমি। তুই আমার ছোট বোন, আমি তোর উপর রাগ করে থাকতে পারি না। তুই শুধু নিজের সংসারের দিকে মন দে, আর কাউকে আমাদের মাঝে আসতে দিবি না। চৌধুরী বাড়িতে আবার শান্তি ফিরে আসে। ফরিদা বেগম বাড়ি থেকে চলে যাওয়ার পর আর কোনো অশান্তি হয়নি। আফজল সাহেব তার ব্যবসার কিছু অংশ মেঘলার নামে লিখে দেন। মেঘলা প্রথমে রাজি না হলেও আয়নের জোড়াজুড়িতে শেষে মেনে নেয়। মেঘলা এখন শুধু এই বাড়ির বউ নয়, সে এখন এই বাড়ির একজন সমান অংশীদার। তুমি এসব কি করলে আয়ান? তুমি বাবাকে দিয়ে আমার নামে সম্পত্তির শেয়ার লিখিয়ে নিলে কেন? আমি তো এসব চাইনি। তুমি চাওনি, কিন্তু তোমার এই অধিকারটা প্রাপ্য ছিল মেঘলা। তুমি 3 বছর আগে আমাদের যে টাকা দিয়েছিলে সেটা তো বাবা এমনি এমনি নিতে পারেন না। এটা তোমার সেই টাকার লাভ বলতে পারো। তুমি পাগল হয়ে গেছো আয়ান। আমি ওই টাকাটা লাভের জন্য দেইনি, আমি আমার বোনের সুখের জন্য দিয়েছিলাম। আমি জানি মেঘলা, আর তাই আমি চাই তুমি এই বাড়িতে সবসময় সম্মানের সাথে থাকো। কেউ যেন তোমাকে বয়সের খোঁটা দিয়ে সিনিয়র বউ বলে অপমান করতে না পারে। তুমি এই বাড়ির আসল কর্ত্রী। আমি কর্ত্রী হতে চাই না আয়ান, আমি শুধু তোমার স্ত্রী হয়ে থাকতে চাই। তুমি আমাকে ভালোবাসবে, আমাকে সম্মান করবে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া। আমি তোমাকে সবসময় ভালোবাসবো মেঘলা। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। আমি তোমাকে কোনো দিন হারাতে দেব না। আয়ান মেঘলার কপালে একটা আলতো চুমু খায়। মেঘলার পুরো শরীরে একটা বিদ্যুৎ খেলে যায়। 18 বছরের এই পরিণত মেয়েটা 19 বছরের একটা ছেলের কাছে নিজেকে পুরোপুরি সমর্পণ করে দেয়। তাদের এই অদ্ভুত কিন্তু সুন্দর সম্পর্কটা প্রমাণ করে যে সমাজ বা বয়স কখনো ভালোবাসার মাপকাঠি হতে পারে না। মেঘলা মা, তুমি একটু এদিকে আসবে? জি মা, আমি আসছি। মেঘলা ড্রয়িং রুমে যায়। রেহিনা বেগম সেখানে দাঁড়িয়ে আছেন, তার চোখে মুখে একটা অনুশোচনার ছাপ। আমাকে মাফ করে দিও মা, আমি তোমাকে অনেক অপমান করেছি। আমি তোমাকে সিনিয়র বউ বলে খোটা দিয়েছি। আমি আসলে তোমার আসল রূপটা দেখতে পাইনি। আমি শুধু তোমার বয়সটা দেখেছি, তোমার মনের বিশালতা দেখিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। মা, আপনি এসব কি বলছেন? আপনি আমার মায়ের মতো। মায়ের উপর কি কেউ কখনো রাগ করতে পারে? আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, এটাই আমার কাছে অনেক। তুমি সত্যি অনেক ভালো মেয়ে মেঘলা। আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি যে তোমার মতো একটা মেয়ে আমার আয়ানের বউ হয়ে এই বাড়িতে এসেছে। তুমি আমাদের পুরো পরিবারটাকে একসাথে বেঁধে রেখেছো। রেহেনা বেগম মেঘলাকে বুকে জড়িয়ে ধরেন। মেঘলার চোখ থেকে স্বস্তির জল গড়িয়ে পড়ে। আজ সে সত্যিই এই বাড়ির একজন হয়ে উঠতে পেরেছে, আর কেউ তাকে বয়সের খোঁটা দিয়ে অপমান করবে না। সে এখন এই বাড়ির সবার আদরের আর সম্মানের বউ। বাহ, শাশুড়ি আর বৌমার এত ভালোবাসা! আমাকে তো মনে হয় এখন কেউ পাত্তাই দেবে না। তুই একদম ঠিক বলেছিস আয়ান। আমার মেঘলা মা এখন আমার সবচেয়ে কাছের। তুই যদি ওকে কখনো কষ্ট দিস তাহলে আমি তোকে বাড়ি থেকে বের করে দেব। আমি ওকে কষ্ট দেব? আমি তো ওর প্রেমে পাগল হয়ে আছি মা। তুমি চিন্তা করো না, আমি তোমার মেঘলা মাকে সব সময় সুখে রাখবো। পুরো ড্রয়িং রুমে হাসির রোল পড়ে যায়। আফজল সাহেব, নাবিল, সুমি সবাই এসে আড্ডায় যোগ দেয়। চৌধুরী বাড়ি আজ অনেকদিন পর আবার প্রাণবন্ত হয়ে উঠেছে। যে মেঘলা একদিন এই বাড়িতে অপমানের বোঝা মাথায় নিয়ে ঢুকেছিল, আজ সেই মেঘলাই এই বাড়ির সবচেয়ে বড় শক্তি। জীবনটা আসলে খুব অদ্ভুত।
একদিন আমি আমার সব কিছু হারিয়ে পথে বসেছিলাম, আর আজ আমি সব কিছু ফিরে পেয়েছি। আয়ান, তুমি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছো। তুমি প্রমাণ করেছো ভালোবাসা দিয়ে দুনিয়ার সব অসাধ্য সাধন করা যায়। আমি তোমাকে অনেক ভালোবাসি আয়ান। মেঘলা আয়নের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দেয়। আয়ান চোখ টিপে মেঘলাকে ইশারা করে। তাদের এই নীরব কথোপকথন বলে দেয় তাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে, যে অধ্যায়ে কোনো কষ্ট নেই, কোনো অপমান নেই, আছে শুধু অনন্ত ভালোবাসা। বিয়ান যখন সিনিয়র বউ হয়ে এই বাড়িতে এসেছিল তখন সবাই তাকে অবজ্ঞা করেছিল, কিন্তু আজ সেই সিনিয়র বউ তার ভালোবাসা, আত্মত্যাগ আর বুদ্ধি দিয়ে সবার মন জয় করে নিয়েছে। বয়স বা পদবি নয়, মানুষের আসল পরিচয় তার কর্মে আর তার হৃদয়ের বিশালতায়। মেঘলা সেটাই প্রমাণ করে দিল।